চোখ খুলতেই দেখি বস্ত্রহীন অবস্থায় বন্ধ একটা বাড়ির মধ্যে কেউ আমার দড়ির সাহায্যে উল্টো করে ঝুলিয়ে রেখেছে। পা দুটো উপরের দিকে দড়ির সাথে বাঁধা, আর মাথাটা মাটির দিকে মুখ করে আছে। চোখ খোলার পর এই দৃশ্য দেখে পুরো হতবাক হয়ে গেলাম। কি করলো আমার সাথে এই অদ্ভুত কাণ্ড? আমি কার এমন কি ক্ষতি করলাম যে এইভাবে বস্ত্র ছাড়া আমার লজ্জাজনকভাবে দড়ির সাহায্যে ঝুলিয়ে রেখেছে? কোনো কিছুই ভেবে পাচ্ছি না। নিজের কাছে নিজেই একটা প্রশ্নবোধক চিহ্ন হয়ে গেলাম। কেউ আমায় সশরীরে তুলে এনে শরীরের বস্ত্র ছাড়া দড়ির সাহায্যে উল্টো করে ঝুলিয়ে রেখেছে, আর আমার কিনা কোনো খবরই নেই। বাহ, কি অদ্ভুত! এমন বেখেয়ালি হলে আমাকে আর বেশি দিন এই দুনিয়ায় টিকে থাকতে হবে না। অল্প কয়েকদিনেই আমার সমাধি তৈরি হবে। ভাবতে লাগলাম কে করলো আমার সাথে এমনটা। বেশ কিছুক্ষণ চিন্তাভাবনা করার পরেও কোনো উত্তর পেলাম না। ধুর, এসব আজাইরা চিন্তাভাবনার সময় বরবাদ না করে নিজেকে মুক্ত করার চেষ্টা করলেও কাজে আসবে। চিন্তাভাবনা মোতাবেক নিজেকে মুক্ত করার কাজে লেগে পড়লাম। শক্তির প্রয়োগ করে মাথাটা উপরের দিকে উঠানোর চেষ্টা করলাম। এমতো অবস্থায় দেখি আমার সারা শরীর ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন আমায় বেঁধে রাখার পাশাপাশি কেউ আমায় বেধড়ক মারধর করেছে। শক্তির প্রয়োগ করা বন্ধ করে শরীরের দিকে চোখ বোলাতে লাগলাম যে কী কারণে আমার শরীরে এতটা ব্যথা করছে। শরীরের দিকে দৃষ্টিপাত করতেই দেখি আমার সারা শরীরে মায়ের দাগ, বেতের আঘাত, ছোপ ছোপ হয়ে আছে সারা শরীর। কেউ আমায় চিকন লাঠি দিয়ে বেধড়ক মেরেছে। মাথায় আবারও হাজারটা প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করলো। কি আমার সাথে এমনটা করছে? আমি কার এমন কি ক্ষতি করেছি? এই তো গেলে বলতে এখনো আমি এই শহরের মেহমান। শহরে কদম পড়েছে 3 দিনও হয়নি এখনো ভালো করে, আর এরই মধ্যে ভয়ানক কারোর পাল্লায় পড়ে গেলাম। কিন্তু কে সেই ব্যক্তি? কোন কারণে আমায় উঠিয়ে এনে এইভাবে লজ্জাজনকভাবে দড়ির সাহায্যে ঝুলিয়ে রেখেছে? মাথায় তো কিছুই কাজ করছে না। বেশ ভাবুক হয়ে ভাবতে লাগলাম। এমন সময় একটা মেয়ের হাসির শব্দ শুনতে পেলাম। মেয়েটা তাচ্ছিল্যের সুরে হাসছে। রীতিমতো আরো অবাক হয়ে গেলাম মেয়েলি কণ্ঠস্বর শুনতে পেয়ে। তবে নিজেকে সামলে নিয়ে মেয়েটাকে প্রশ্ন করলাম, হে যে আপনি কে, আর আমাকে এখানে কেন বেঁধে রাখা হয়েছে? এই ছেলে, তোর নাম কি? আমার নাম আকাশ মাহমুদ। আবার আপনি আমার প্রশ্নের উত্তর দিন যে আপনি কে, আর আমাকে এখানে কেন বেঁধে রেখেছেন? আমি তোর জম, আর আমার ইচ্ছে হয়েছে তাই আমি তোকে বেঁধে রেখেছি। আপনি আমার জম, যেটা ইতিমধ্যে বুঝে গিয়েছি আমি। তবে আমাকে বেঁধে রাখবার ইচ্ছে জাগলো কেন আপনার মাঝে? কারণ মেজাজ খারাপের সময় তুই এই আমার চোখের সামনে পড়েছিস, তাই তোকে তুলে এনে নিয়ে নিজের রাগ মিটিয়েছি। ও আচ্ছা, বুঝলাম। রাগ মেটানোর জন্য আপনি আমায় তুলে এনেছেন। কিন্তু একটা কথা, কি আপনি তো চাইলে আমার শরীরের বস্ত্র না খুলে আমার শরীরের বেত্রাঘাত করতে পারতেন, কিন্তু আপনি তা না করে আমার লজ্জাজনকভাবে কেন পিটিয়েছেন? দেখ, আমার যা ইচ্ছে হয় আমি তাই করি। তোর এত প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই, তবে তাও তোর প্রশ্নের উত্তরটা দিচ্ছি। আসলে তোর মতো ছোট লোকদের দেখলে আমার প্রচণ্ড রাগ হয়। কম দামি ফুটপাতের কাপড় চোপড় পরে ঘোরাফেরা করিস, তাই রাগের চোটে তোর সারা শরীর থেকে কাপড় সরিয়ে নিয়েছি। এবার পেয়েছিস উত্তর? জি, উত্তর পেয়েছি। কিন্তু আপনি আমার সাথে আর কি কি করবেন? আর কিছুই করার নেই তোর সাথে। গত রাতে সমস্ত রাগ তোর উপরে ছেড়েছি, তোকে অজ্ঞান করে ইচ্ছে মতো পিটিয়েছি। এখন তোকে ছেড়ে দেব, তবে শোন, এই ঘটনা সম্পর্কে কাউকেই কিছু বলবি না। যদি বলিস তাহলে তোর অবস্থা খারাপ করে দেব। তুই কিন্তু জানিস না আমি কে, আর আমার বাবাকে। আমার বাবার নাম শুনলে ভালো ভালো মানুষের হাওয়া টাইট হয়ে যায়, তাই সাবধান একদম। জি, আমি কাউকেই কিছু বলবো না। মনে থাকে যেন। আমি দড়ির নিচে মোমবাতি লাগিয়ে দিচ্ছি, কিছু সময় পরেই দড়ি ছিঁড়ে নিচে পড়বি তুই। আর শোন একটা কথা, মোমবাতির পাশেই 1010 টাকা ফেলে রেখে যাচ্ছি। সেসব দিয়ে নিজের চিকিৎসার পাশাপাশি নিজের জন্য কিছু ভালো জামা কাপড় কিনে নিবি। না হয়তো আগামীতে কখনো যদি এই ফকিরের বেশে তুই আবারও আমার সামনে পড়িস, তখন কিন্তু তোর পুরুষাঙ্গ আমি কেটে দেব। এবার চলে যাচ্ছি, কিছু সময়ের মাঝেই তুই মুক্তি পেয়ে যাবি। মেয়েটা আকাশকে হুমকি দিয়ে চলে গেল, আর আকাশ মেয়েটা চলে যেতেই মুখ বাঁকিয়ে হাসতে আরম্ভ করলো, আর তার সাথে মনে মনে ভাবতে লাগলো, হায় রে টাকার গরম রে! বড়লোকের দুলালি হলে যা হয়, তারা নিজেদেরকে বাদে বাকি মানুষদেরকে মানুষ বলেই মনে করে না। তারাই খালি মানুষ,
আর বাকি সবাই তাদের গোলাম। আসলে তাদের মনে হয় মানুষকে অপমান করে কথা বলা এবং তার সঙ্গে বাপের টাকাকে খই মনে করে উড়ানো ছাড়া কোনো কাজই নেই। কি দাম একটাই না দেখালো সে আমাকে। আসলে ওদের দ্বারাই এসব সম্ভব। যদি নিজে কামাই করতো তাহলে এতটা ফুটানি মারাতো না। বাপের কামাই তো, তাই ওরাতে কষ্ট হয় না। যাকে সেসব পরলোকদের ব্যাপার স্যাপার। আমি তাদের বিষয়ে এত হিসেব নিকাশ করে আর কি করব? আমার চুপসে থাকাই শ্রেয়। আকাশ মেয়েটার বিষয়ে ভাবনা চিন্তা করা বন্ধ করে দেয়। আর সেই সময় সে দড়ি ছিঁড়ে ঝাম করে মাটির উপর ছিটকে পড়ে। মাটিতে পড়তেই আকাশ ব্যথায় কুঁকড়িয়ে ওঠে। বেশ কষ্ট হচ্ছে তার। একে তো শরীর জখম হয়ে আছে, তার উপরে দড়ি ছিঁড়ে নিচে পড়েছে। ব্যথায় কাতর হয়ে কিছুটা সময় মাটিতে পড়ে থাকে। তারপর বেশ কিছু সময় পর শক্তি জুগিয়ে মাটি থেকে উঠে মোমবাতির পাশে রাখা টাকাগুলো হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। বাড়ির দরজায় মেয়েটা খুলে দিয়ে গেছে। আকাশ ঘরটা থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে মেন রাস্তায় এসে ওঠে। মেয়েটা আকাশকে নির্জন একটা জায়গায় নিয়ে এসে বন্দি করে রেখেছিল। আকাশ সেখান থেকে মুক্তি পেয়ে একটা গাড়ি নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়। আকাশ গাড়িতে বসে বাসায় যেতে যেতে ভাবে, মেয়েটার কলিজা আছে বলতে হবে, তবে সমস্যা নেই। সে কার সাথে কি করেছে সেটা সে সময় আসলেই জানতে পারবে। এই মেয়েকে আমিও চিনে দিব, আমি আকাশ মাহমুদকে। আচ্ছা যাক, মেয়ের বিষয়টা আপাতত সমাপ্তি করি। আগে ছোট করে আপনাদেরকে আমার পরিচয়টা দিয়ে দিই। আমি আকাশ মাহমুদ, বরাবরের মতোই আপনাদের সাথে আছি। পড়ালেখা অনার্স 3য় বর্ষ। নতুন শহরে এসে এক আত্মীয়র বাসায় উঠেছি পড়ালেখার জন্য। তবে শহরে আসবার উদ্দেশ্যটা শুধু পড়ালেখাই নয়, শহরে আসার পিছনে আরও একটা বিশাল বড় উদ্দেশ্য আছে। সেসব কিছু গল্পের সাথে থাকলেই জানতে পারবেন। এখন আর বেশি কিছু না বলে গল্পে ফেরা যাক। গাড়ি করে বাসায় পৌঁছে গেছি। গাড়ির ভাড়া চুকিয়ে বাসায় ঢুকে পড়লাম। বাড়িওয়ালা আন্টিটা মায়ের কেমন যেন বোন হয়, সেই সুবাদের সম্পর্কে আমার আন্টি লাগে। ওনার হাজবেন্ড নেই, ছেলে মেয়ে দুজন, একজন ছেলে আর একজন মেয়ে। ছেলেটা এবার ইন্টার পরীক্ষা দিবে, আর মেয়েটা পরীক্ষা দিয়ে সবে মাত্র কলেজে উঠেছে। আমি বাসায় ঢুকতেই আন্টি আমায় জিজ্ঞেস করলো, আকাশ, তুমি গতকাল সারা রাত কোথায় ছিলে? এইভাবে কেউ বাড়ির বাইরে থাকে? তোমার যদি কিছু হয় তাহলে আমি তোমার মাকে কি জবাব দিব? আন্টির কথা শুনে চুপ করে রইলাম, কারণ কি উত্তর দিব খুঁজে পাচ্ছি না। এমনিতেই আমি না আসায় বেশ টেনশন করছে, তার উপরে সত্যিটা বললে আরও ঘাবড়ে যাবে। তাই আন্টির কথার কোনো উত্তর না দিয়ে চুপসে রইলাম। আমার চুপসে থাকা দেখে আন্টি আবার প্রশ্ন করলো, আকাশ, গতকাল রাতে কোথায় ছিলে তুমি? না, এবার কিছু একটা বলতে হবে, না হয় বেয়াদবি করা হবে। আসলে আন্টি, গতকাল রাতে বলে চুপ হয়ে গেলাম, কারণ কি বলবো মাথায় কিছুই কাজ করছে না। আমার চুপ হয়ে যাওয়া দেখে পাশে দাঁড়িয়ে থাকা আন্টির মেয়েটা তার মাকে বলে উঠল, মা হয়তো নেশা টেশা করে সারা রাত পথে ঘাটে মাতাল হয়ে পড়েছিল। মেয়েটার কথা শুনে তাজ্জব হয়ে গেলাম। এইটুকু একটা বাচ্চা মেয়ে, সে কোনো চিন্তাভাবনা ছাড়াই আমার উপরে দোষ চাপাচ্ছে। মনে হয় যেন সে আমায় বহু বছর ধরে চেনে। থমকে গেলাম মেয়েটার কথা শুনে। তখনই আন্টি তার মেয়েকে বলে উঠল, নিশাত, মুখ সামলে কথা বলো। একজনের নামে না জেনে হুটহাট এটা সেটা বলা ঠিক নয়। মা, আমি না জেনে বলছি না। এদের মতন বস্তির ছেলেদের আমার ভালো করেই চেনা আছে। এরা বস্তি থেকে উঠে এসে শহরের জাঁকজমকপূর্ণ পরিবেশ থেকে উন্মাদ হয়ে যায়। কি করবে না করবে ভেবে পায় না, তাই যেটা খুশি সেটাই করে বেড়ায়। মা, আমি গ্যারান্টি দিয়ে বলছি, এই বস্তির ছেলেটা কাল সারা রাত নেশা পানি খেয়ে রাস্তায় পড়েছিল। মা, তুমি একবারও শরীরের দিকে তাকিয়ে দেখো, একদম পুরো মাতালের মতো লাগছে ওকে। আর কাপড় চোপড়ের কথা নাই বা বললাম, কারণ এরা বস্তিতে বসবাসকারী লোকজন। ময়লা আর ফকিরের মতো জামা কাপড় পরা ওদের স্বভাব। কিন্তু মা, আমি এটা বুঝি না, এসব বস্তির লোকজন শহরে উঠে আসে কি করতে? ওরা যেমন বাবা নেই, আমারও তো ঠিক তেমন বাবা নেই। কই, আমরা তো ওর মতো কুচকানো আর 10 বছর আগে জামা কাপড় পরিধান করে ঘুরছি না। তাহলে সে কেন এসব পরে ঘুরে বেড়াচ্ছে? মাথায় কি কবর দিয়ে ভরপুর নাকি ওর? শহরে যেহেতু এসেছে থাকার জন্য, তাহলে শহরের হিসাবে চললেই হয়। কিন্তু এই বস্তির ছেলে তা না করে নিজের ঐতিহ্য ধরে রেখেছে। মা, এই ছেলে আমাদের রেপুটেশনের দাগ লাগবে। দেখবে আর কয়েকদিন গেলে এই ছেলের জন্য আমরা লজ্জায় ঘর থেকে বের হতে পারবো না। নিশাত নামক মেয়েটার কথা শুনে আকাশের চোখে পানি চলে আসে। লজ্জায় নজর নামিয়ে
ফেলে নিচের দিকে। অপরদিকে নিশাতের আম্মু নিশাতের কথাবার্তা শুনে রেগে গিয়ে নিশাতের গালে সজোরে 2টা থাপ্পড় লাগিয়ে দেয়। তারপর রাগান্বিত কণ্ঠে বলতে থাকে, কোন সাহসে তুই আকাশকে বস্তির ছেলে বলে অপমান করলি? সাহস খুব বেড়ে গেছে তোর। যে বস্তিতে থাকে বলেই সে কি খারাপ নাকি? আর তাছাড়া সে তোর কত বড়? তোর থেকে মিনিমাম 4-5 বছরের তফাৎ হবে তার বয়স। তাহলে কোন সাহসে তুই তোর থেকে বয়সে বড় একটা মানুষকে নিয়ে আজে বাজে কথা বলিস? মা, তুমি ওই ছেলেটার জন্য আমায় মারলে? সবেমাত্র 2টা থাপ্পড় মেরেছি। ভালো চাস তো জলদি গিয়ে ওর থেকে ক্ষমা চা, না হয়তো থাবড়ে তোর গালের সব দাঁত ফেলে দিব। নিশাত তার মায়ের কথা শুনে অদ্ভুত দৃষ্টিতে তার মায়ের দিকে চুপচাপ তাকিয়ে থাকে। নিশাতের চুপ থাকা দেখে নিশাতের মা আবারও বলে ওঠে, আমার দিকে তাকিয়ে না থেকে জলদি গিয়ে ক্ষমা চা, না হয়তো এর ফল কিন্তু ভালো হবে না নিশাত। এবার নিশাত তার মায়ের থেকে নজর সরিয়ে দাঁতে দাঁত চেপে আকাশের কাছে গিয়ে ক্ষমা চায়। রাগে ভেতরটা ফেটে যাচ্ছে নিশাতের, কিন্তু তার কিছুই করার নেই। মায়ের কথা তাকে শুনতেই হবে। সেজন্য আকাশ থেকে মাপ চেয়ে নেয় নিশাত। এই যে আমার ভুল হয়ে গেছে, আমায় মাফ করে দিন। নিশাত আকাশকে 2টা শব্দ বলেই নিজের রুমে চলে যায়। আকাশ তাকে মাপ করেছে কিনা সেটা দেখার সময় নেই নিশাতের। নিশাত চলে যেতেই নিশাতের আম্মু আকাশকে বলে, বাবা, আমি নিশাতের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি প্লিজ ওর কথায় কিছু মনে করো না। আকাশ আড়াল করে চোখের পানি মুছে নিয়ে চাপা হাসি দিয়ে নিশাতের আম্মুকে বলে, না আন্টি, আমি কিছুই মনে করিনি। আর তাছাড়া সে ছোট মানুষ, কি বলতে কি বলেছে সে নিজেও জানে না। যাকে বাদ দিন আন্টি এই বিষয়টা। ধন্যবাদ বাবা তোমাকে। তবে আগামী থেকে কিছু করার হলে বা কোথাও গেলে আমাকে অনুগ্রহ করে জানিয়ে যেও। আন্টি আমি অবশ্যই জানিয়ে যাব, তবে আপনি আমার উপরে বিশ্বাস রাখুন, আমি কোনো বাজে নেশা টেশা করিনি। আকাশ, তোমার মায়ের ওপর আমার যেমন বিশ্বাস ভালোবাসা সবকিছুই আছে, তোমার ওপরেও কিন্তু ঠিক তাই আছে। শুক্রিয়া আন্টি। আচ্ছা যাও, এখন গিয়ে ফ্রেশ হয়ে এসো। আমি তোমার জন্য নাস্তা পাঠাচ্ছি। সারা রাত কই ছিলে আর কি খেয়েছো আল্লাহই ভালো জানে। ঠিক আছে আন্টি। আকাশকে থাকার জন্য আলাদা একটা রুম দিয়েছে। আকাশ ফ্রেশ হওয়ার জন্য নিজের রুমে চলে যায়। রুমের ভিতরে অ্যাটাচ বাথরুম আছে। আকাশ ব্যাগ থেকে কাপড় বের করে বাথরুমে ঢুকে পরে গোসল করার জন্য। শরীরটা অস্থির লাগছে আকাশের। গোসল করলে হয়তো অস্থিরতা কেটে যাবে, সেজন্য গোসল করার সিদ্ধান্ত নেয়। মিনিট 10 পর গোসল শেষ করে বারান্দায় ভেজা কাপড়গুলো টাঙিয়ে দিয়ে খাটের ওপরে এসে বসে। ঠিক সেই মুহূর্তেই একটা ছেলে নাস্তা হাতে আকাশের রুমে প্রবেশ করে। আকাশ ছেলেটাকে দেখে বসা থেকে উঠে দাঁড়িয়ে তাকে প্রশ্ন করে, তুমি হয়তো আন্টির ছেলে তাই না? ছেলেটা ঠাস করে নাস্তার প্লেট টেবিলের ওপর রেখে কর্কশ ভাষায় আকাশের উত্তর দেয়, হ্যাঁ, আমি আন্টিরই ছেলে। আকাশ ছেলেটার আচরণে কিছুটা অস্বস্তি ফিল করে, কারণ ছেলেটার আচরণে মনে হচ্ছে ছেলেটা আকাশের উপর রেগে আছে। তবে আকাশ সেদিকে বেশি একটা ভ্রুক্ষেপ না করে ছেলেটাকে আবারও জিজ্ঞেস করে, তোমার নাম কি ভাইয়া? আমার নাম রোহান। এবার হয়তো প্রশ্ন করা বন্ধ করো, আমি তোমাকে কিছু কথা বলতে এসেছি। কি কথা? তুমি পড়ালেখায় আমার থেকে সিনিয়র হলেও তোমার স্ট্যাটাস আমার থেকে অনেক নিচু, তাই তুমি আমাকে সম্মান দিয়ে কথা বলবে। এই বাড়িতে থাকতে হলে আমাকে তোমাকে অবশ্যই সম্মান দিতে হবে, আর ভুলেও কোনো কিছু অর্ডার দেওয়া যাবে না। মায়ের কথা এই প্রথমবার তোমার জন্য খাবার নিয়ে এসেছি, পরের বার কিন্তু এমনটা হবে না। আর 10টা চাকর বাকর পুষে রাখোনি ঘরের মাঝে, তাই সময় মতো নিজের খাবারগুলো নিজে গিয়ে খেয়ে আসবে। আমার আলটিমেটামগুলো যেন মনে থাকে। চললাম। রোহান আকাশকে তুচ্ছ তাচ্ছিল্য করে রুম থেকে বেরিয়ে যায়। আকাশ ছেলেটার কথা শুনে হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারছে না। কিছুক্ষণ ভাবুক হয়ে ছেলেটার কথা ভাবে। এরপর কিছু একটা ভেবে চিন্তা ধান্তা বাদ দিয়ে খাবারের প্লেটে নিজের কাছে টেনে নিয়ে খেতে আরম্ভ করে। খাওয়া দাওয়া শেষ করে ওষুধ খেয়ে শুয়ে পড়ে। ও, আপনাদের তো বলাই হয়নি, আকাশ বাসায় ফেরার পথে গাড়ি থামিয়ে মেয়েটার দেওয়া টাকা দিয়ে ফার্মেসি থেকে তার জন্য ওষুধ কিনে আনে।
আকাশ বিছানায় শুয়ে রেস্ট করছে। সারাদিন এভাবেই রোমের মধ্যে কাটিয়ে দেয়। একটা দিন কেটে যায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে আন্টির পায়ে ধরে সালাম করে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। যদিও আকাশের শরীরে বেশি একটা ভালো না, তবে তার কলেজে যাওয়াটা অনেক জরুরি। বহু কষ্টে সে একজনের রেফারেন্স নিয়েই শহরে কলেজে এডমিশন নিয়েছে। হেলাফেলা করলে তার সমস্ত কিছুই গোল্লায় যাবে। সেজন্য আকাশ শরীর খারাপ থাকা সত্ত্বেও কলেজের জন্য বেরিয়ে পড়ে। হেঁটে হেঁটে কলেজে যাচ্ছে। কিছুটা পথ যাওয়ার পর মাঝপথে হুট করে কয়েকজন ছেলে আকাশকে ঘিরে ধরে, তার পেটে ছুরি ঠেকিয়ে ধরে। আকাশ ছেলেগুলোকে দেখে প্রশ্ন করে, ভাই, আপনারা কারা আর কি কারণে আমায় আটকেছেন? আকাশের প্রশ্নের উত্তরে যেই লোকটা তার পেটে ছুরি ঠেকিয়ে ধরেছে সে বলে ওঠে, আমার করা সেটা তোর জানতে হবে না, আর আমরা যাকে হয় ইচ্ছা তাকে আটকাই। এবার জলদি করে তোর কাছে দামি দামি জিনিসপত্র যা আছে সব আমাদের দিয়ে দে, তাহলেই তুই বেঁচে যাবি। না হয়তো ছুরি দিয়ে তোর পেটে ভাড়াল সোজা নামিয়ে দেব। ভাই, আমার কাছে তো দামি কিছুই নেই। আপনারা আমার পোশাক আশাক দেখে বুঝতে পারছেন না আমি গরিব ঘরের একটা ছেলে। আকাশের কথা শুনে আকাশের পেটে ছুরি ঠেকিয়ে ধরা লোকটা আকাশকে বলে, এই বেটা চুপ থাক, আর তুই গরিব না বড়লোক সেসব পরে। আগে তোকে সার্চ করি ভালো করে, তারপর তুই গরিব কি বড়লোক সেসব দেখা যাবে। এই মিজান, ছুরিটা ধর, আমি বেটাকে সার্চ করি। ঠিক আছে ওস্তাদ। মিজান নামক লোকটা ছুরি ধরে, আর সে যাকে ওস্তাদ ডেকেছে সে আকাশের কাছে কিছু আছে কিনা খোঁজ করতে শুরু করে। লোকটা আকাশের পকেটে হাত দেওয়া মাত্রই প্রথম যাতায়াতে বেশ কিছু টাকা পায়, যে টাকাগুলো আকাশকে বন্দি করে রাখা মেয়েটা দিয়েছিল। আকাশের পকেটে থাকা টাকা পেয়ে লোকটা সন্দেহ জাগে, সে আকাশের কাছে হয়তো আরো দামি জিনিসপত্র থাকতে পারে। লোকটা আকাশের পুরো শরীর হাতিয়ে দেখতে শুরু করেছে। এক পর্যায়ে আকাশের শরীর খোঁজ করতে করতে লোকটার হাত আকাশের কোমরে চলে যায়, আর তখনই আকাশের কোমরে থাকা কিছু একটার সাথে লোকটার হাত দিয়ে লাগে। লোকটার সাথে সাথে আকাশের শরীর থেকে হাত সরিয়ে দৌড়ে পালাতে শুরু করে। ওস্তাদের পালানোর দৃশ্য দেখে তার শিষ্যরা হা করে তাকিয়ে আছে ওস্তাদের দিকে, কারণ ওস্তাদের অদ্ভুত আচরণ সম্পর্কে শিষ্যরা সকলেই অজানা। তারা বুঝে উঠতে পারছে না যে তাদের ওস্তাদ এই ছেলের কোমরে হাত দেওয়ার মাত্রই দৌড়ে পালাতে শুরু করেছে কেন। সবাই হতবাক। ওস্তাদ পালিয়ে যাওয়ার পর আকাশের দিকে ওস্তাদের শিষ্যগণরা চোখ পাকিয়ে তাকিয়ে আছে। আকাশও তাদের দিকে তাকিয়ে আছে। কারো মুখে কোনো কথা নেই। নীরবতা এসে বিরাজ করছে সবার মাঝে। কিছু সময় যেতেই মিজান নামক শিষ্যটা নীরবতা ভেঙে আকাশকে প্রশ্ন করে, এ বেটা, কে তুই? আর তোর কোমরে কি আছে? তোর কোমরে হাত দেওয়া মাত্রই আমাদের ওস্তাদ এইভাবে দৌড়ে পালালো কেন? মনে কর আমি তোদের ফাদার, আর আমার কোমরে তেমন বিশেষ কিছু নেই, তবে ছোট এক তাবিজ ঝুলিয়ে রেখেছি তোদের নতুন দু চারটেকে পায়ের নিচে ফেলে পিষে মারার জন্য। এই বেটা, মুখ সামলে কথা বল, না হয় ছুরি দিয়ে মেরে পেটে নাভাল নামিয়ে দিব। আর কিসের তাবিজ ঝুলিয়ে রেখেছিস তুই কোমরে? নিচেই দেখে নে কি ঝুলিয়ে রেখেছি। ঠিক আছে, দেখছি। মিজান নামক শিষ্যটা আকাশের কোমরে হাত দেয় আকাশ কিসের তাবিজ ঝুলিয়ে রেখেছে সেটা দেখার জন্য। তখনই আকাশের কোমরে থাকা তাবিজের সাথে তার হাত ছোঁয়া লাগে। ছোঁয়া লাগার সাথে সাথে মিজান নামক শিষ্যটা পুরো বোবা হয়ে যায়। চুপচাপ আকাশের কোমর থেকে হাত সরিয়ে তার সামনে দাঁড়িয়ে গিরগির করে কাঁপতে আরম্ভ করে। শিষ্য মিজানের সাথে থাকা বাকি লোকজনগুলো মিজানের কাঁপাকাঁপি দেখে তারাও ভয় পেয়ে যায়। আবারও পরিবেশটা নীরব হয়ে যায়। আগের বারের চাইতে এবার আরো ভয়ানক রূপ ধারণ করেছে পরিবেশটা। আগের বার তো মিজান এবং তার সাথে লোকজন ওস্তাদের পালানো দেখে নীরব হয়েছিল, কিন্তু এবার ওস্তাদের পালিয়ে যাওয়ার কারণ জানতে পেরে সবাই ভয়ে নিশ্চুপ হয়ে যায়। সবাই অসহায় চোখে আকাশের দিকেই তাকিয়ে আছে। আকাশ লোকগুলোর অসহায় মার্কা ভঙ্গিমা দেখে মিজানকে উদ্দেশ্য করে বলে, কিরে, একটু আগে তো বেশ ফাপড় নিচ্ছিলি, এখন কই গেল তোর সে ফাপড়? চুপসে আসিস যে? আমার ভাড়াল নামাবি না বলে ছুরি দিয়ে? নে নামা। তোরা 4-5 জন আছিস, আর আমি একা, তোরা সহজেই নিজের কাজ করতে পারবি। ভাই, ভুল হয়ে গেছে আমাদের।
আমরা না না জেনে আপনার সাথে পাঙ্গা নিয়ে ফেলেছি। গর্তে হাত দিয়েছিলাম শালিক পাখি আছে ভেবে, কিন্তু পরিবর্তে হাত বের করে দেখি গর্ত থেকে শালিক পাখির জায়গায় বিষধর সাপ টেনে বের করে ফেলেছি। ভাই, আমাদের মাফ করে দেন। এ জন্মে আর কোনো দিন আপনার সাথে বেয়াদবি করব না। তোদের মাফ নেই, তবে এখন তোদেরকে কিছুই করব না। এখন আমার তাড়া আছে, সময় মতন তোদেরকে ধরে পায়ের নিচে পিষে মারবো। টাইম গুনতে শুরু কর সবাই। এবার চললাম আমি, ভালো থাকিস তোরা সকলেই। আকাশ লোকগুলোর থেকে বিদায় নিয়ে হেঁটে হেঁটে কলেজে চলে যায়। কলেজে আসার পর খেয়াল করে ছাত্রছাত্রী সবাই তার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে। মনে হচ্ছে যেন সে কোনো ব্রিন গ্রহের এলিয়েন। তবে আকাশ সেদিকে ভ্রুক্ষেপ না করে নিজের ক্লাসরুম খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে পেয়েও যায়। এরপর ক্লাসরুমে গিয়ে বসে পড়ে। আধ ঘন্টা পরে ক্লাস শুরু হবে। তবে ক্লাসরুমে এখন কেউ নেই, সবাই বাইরে ঘোরাফেরা করছে। এমন সময় একটা ছেলে ক্লাসরুমে প্রবেশ করে আকাশকে বলে, এই ভাই, তুই কে রে? তোকে তো আগে কখনোই কলেজে দেখিনি। আমি এই কলেজে নতুন এসেছি, ট্রান্সফার হয়ে। তোর কাপড় চোপড়ের ধরন দেখে তো মনে হচ্ছে বস্তি থেকে উঠে এসেছিস। তুই এই কলেজে চান্স পেলি কি করে? হ্যাঁ ভাইয়া, আমি বস্তি থেকে উঠে এসেছি আর চান্স পেয়েছি নিজের যোগ্যতা বলে। বাহ, অসাধারণ। কলেজের কর্তৃপক্ষ তো দেখছি কলেজটাকে পুরো বস্তি বানিয়ে ফেলবে। যাকে তাকে ধরে অ্যাডমিশন দিচ্ছে কলেজে। আকাশ ছেলেটার কথা শুনে চুপ করে থাকে, আর কোনো উত্তর না করে ছেলেটার কথায়। ছেলেটাও রেগে মেগে চলে যায়। আকাশ একাই বসে আছে ক্লাসরুমে। কিছু সময় পর ঘন্টা বেজে ওঠে। ঘন্টা বাজতে ছাত্রছাত্রীরা ক্লাসে আসতে শুরু করে। তবে ছাত্রছাত্রীরা ক্লাসে আসার পর সবাই আকাশকে নিয়ে নানান রকমের মন্তব্য শুরু করে। কেউ আকাশকে এটা সেটা বলছে, আবার কেউ নিজেরাই মিলে আকাশকে ছোট লোক গেও ভূত বলে মজা উড়াচ্ছে। আকাশের ভেতরটা ফেটে যাচ্ছে ছাত্রছাত্রীদের অপমানজনক কথাবার্তা শুনে। তবে সে মনের মধ্যে পাথর চাপা দিয়ে চুপ করে বসে থাকে। একটু পর ক্লাসে স্যার আসে। স্যার আসতেই প্রথমে ক্লাসরুমে ঢুকে আকাশকে অপমান করা সেই ছেলেটা স্যারকে বলে, স্যার, কলেজটাকে বস্তি কেন বানিয়ে ফেলছে কলেজ কর্তৃপক্ষ? দুনিয়ায় কি মানুষের অভাব পড়েছে যার জন্য ক্লাসে ওই যে বসে আছে না বস্তির গৃহভূতগুলোকে এই কলেজে অ্যাডমিশন দিয়েছে? নিয়ান, তুমি শান্ত হও। দেখো, আমরা সবাই জানি এই কলেজে সামর্থ্যবান ব্যক্তি ছাড়া কেউ পড়ালেখা করতে পারে না, কারণ অনেক মোটা অঙ্কের টাকা লাগে এই কলেজে পড়তে হলে। আর ওই ছেলেটাকে দেখো, গরিব ঘরের সন্তান মনে হচ্ছে। তাকে দেখে কোনোভাবেই মনে হচ্ছে না যে সে সামর্থ্যবান কোনো পরিবারের সন্তান। কিন্তু কলেজ কর্তৃপক্ষ যেহেতু তাকে অ্যাডমিশন দিয়েছে, সেই দিক থেকে তাকে অপমান না করাটাই শ্রেয়। এছাড়া এমনিতেও কাউকে অপমান করে কথা বলাটা ঠিক নয়। স্যার, অপমান আমি সেদিকেই করছি না। সেই ছেলে অপমানিত হওয়ার জন্য এখানে সেধে এসেছে, তাই তাকে অপমান করছি। আর তাছাড়া সে আমাদের ক্লাসমেট, সেটা ক্লাসের অধিকাংশ ছাত্রছাত্রীরাই মানতে পারছে না। ওর পোশাক আশাকের অবস্থা দেখলেই বমি চলে আসছে সবার। কত পুরাতন একটা শার্ট পরে আছে সে। নিয়ান, এবার শান্ত হয়ে নিজের জায়গায় গিয়ে বসো। আমি ক্লাস করাতে এসেছি, আমাকে আগে ক্লাস করাতে দাও। ক্লাস শেষ করে তোমার বিষয়টা নিয়ে স্যারের সাথে কথা বলবো, না হয় পরে। স্যার, যাই করুন না কেন, এই ভূতটাকে যেন আমাদের ক্লাসে না দেখি। সেটা আমি নয়, স্যার ঠিক করবে। নিয়ান, এবার গিয়ে নিজের জায়গায় বসো, আমার ক্লাসের দেরি হচ্ছে। নিয়ান রাগে ফসফস করতে করতে নিজের জায়গায় গিয়ে বসে। স্যার ক্লাস করাতে শুরু করেছে। দেখতে দেখতে প্রথম ঘন্টা প্রায় শেষের পথে, কিন্তু নিয়ানের রাগ এখনো কমেনি। সে আকাশের ওপরে অহেতুক রেগে আছে। নিয়ান সিদ্ধান্ত নেয় স্যার চলে গেলে আকাশকে একটু টাইট দেবে। কিছু সময় পর স্যার ক্লাস শেষ করে চলে যায়। স্যার ক্লাস শেষ করে চলে যেতেই নিয়ান নিজের জায়গা থেকে উঠে আকাশের কাছে চলে যায়। এরপর আকাশের শার্টের কলার টেনে ধরে আকাশের মুখে ধারণ করে দুইটা ঘুষি মেরে আকাশকে বলে, এই ছোট লোক, আগামীকাল থেকে যেন তোকে আর ক্লাসে দেখতে না পাই। এই কলেজ এবং বিশেষ করে এই ক্লাস তোর যোগ্য না। বস্তি থেকে উঠে এসেছিস, বস্তির কোনো কলেজে গিয়েই পড়ালেখা করবি। এখানে যেন তোকে আর দেখতে না পাই আগামীকাল থেকে। না হয় তোর চোখ উপড়ে নিয়ে ক্রিকেট খেলবো। আজ প্রথম দিন দেখে বেশি কিছু করলাম না, দুইটা ঘুষি মেরেই ছেড়ে দিয়েছি। তবে পরের বার কিন্তু সত্যি অনেক খারাপ কিছু ঘটবে তোর সাথে। তাই নিজের প্রাণের মায়া থাকলে এই কলেজ আর আসিস না আগামীকাল থেকে।
আকাশ চুপ করে থাকে, একটা শব্দ করে না সে। নিয়ান আকাশকে মেরে চলে যায়। এইদিকে নিয়ানের হাতে মার খেয়ে আকাশের নাক মুখ ফেটে রক্ত বের হচ্ছে। আকাশ রক্ত পড়া আটকাতে হাত দিয়ে নাক মুখ চেপে ধরে, তবে তাতেও কোনো কাজ হয় না। আকাশ থেকে কিছুটা দূরে বসে থাকা একটা মেয়ে আকাশের ওপর মায়া হয়। মেয়েটার নাম হলো ত্রিধা। আকাশের নাক মুখ থেকে রক্ত বের হতে দেখে সে নিজের ব্যাগ থেকে কয়েকটা পিস টিস্যু নিয়ে দলা করে আকাশের দিকে ছুঁড়ে মারে। আকাশ টিস্যুগুলো দিয়ে ক্ষতস্থানে চেপে ধরে রক্ত পড়া আটকায়। এর মধ্যে আরেকজন শিক্ষক চলে আসে ক্লাসে। আকাশ কোনোভাবে নিজেকে সামলে নিয়ে ক্লাসে মন দেয়। দ্বিতীয় ঘন্টা শুরু হয়। এভাবে পর্যায়ক্রমে বাকি আরো দুটো শিক্ষক এসে নিজেদের ক্লাস শেষ করে। কলেজ ছুটির ঘন্টা বেজেছে, সবাই একে একে ক্লাস থেকে বের হয়ে যায়। তবে আকাশ বসে থাকে। সে ঠিক করে সবাই বের হওয়ার পর সে বের হবে। সবাই একে একে বের হয়ে গেছে, তবে আকাশ দেখে তার সাথে সাথে সেই মেয়েটাও বসে আছে যে তাকে টিস্যু দিয়েছিল। সবাই বের হয়ে যেতেই মেয়েটা বসা থেকে উঠে আকাশের কাছে আসে। এরপর আকাশকে বলে, এই যে তোমার নাম কি? আকাশ মাহমুদ। আপনার নাম? আমার নাম ত্রিধা। আচ্ছা শোনো, তোমার একটা কথা বলি, তুমি স্যারেদের সাথে আলাপ করো, না হয় অন্য কলেজে অ্যাডমিশন নিয়ে নাও। আসলে এই কলেজের ছেলেমেয়েরা সবাই অনেক দেমাকি। নিয়ান তোমায় শাসিয়ে গেছে, তুমি কোনো পদক্ষেপ না নিলে সে তোমার শরীরে আবার প্রহার করবে। আচ্ছা দেখি কি করা যায়, তবে ধন্যবাদ আপনাকে আমাকে সাহায্য করার জন্য। ওয়েলকাম। আচ্ছা এবার বের হচ্ছি আমি, বাইরে বান্ধবীরা আমার জন্য অপেক্ষা করছে। আমি শুধু তোমার সাথে কথা বলার জন্য বসেছিলাম এতক্ষণ। জি। ত্রিধা আকাশের সাথে কথা বলে ক্লাস থেকে বের হয়। ত্রিধা চলে যাওয়ার মিনিট পাঁচেক পর আকাশ কাঁধে ব্যাগ নিয়ে সেও ক্লাসরুম থেকে বেরিয়ে পড়ে। ক্লাস থেকে বেরিয়ে মাথা নুয়ে চুপচাপ কলেজ থেকে বেরিয়ে যায়। কলেজ থেকে বেরোনোর সময় অনেকেই আকাশকে নিয়ে হাসি ঠাট্টা করে। কলেজ ছুটি হয়েছে প্রায় 10-15 মিনিট আগে, তবে বেশিরভাগ স্টুডেন্ট এখনো বাড়ি যায়নি। কেউ কলেজের গণ্ডিতে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে, আবার কেউ কলেজের বাইরে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। আড্ডা দেওয়ার ফাঁকে আকাশকে দেখতে পেয়ে তাকে নিয়ে অনেকেই হাসি ঠাট্টা করতে থাকে। তবে আকাশ সেই দিকে কান্না দিয়ে নিজের মতন করে বেরিয়ে যায় কলেজ থেকে। অন্যদিকে কলেজের বাইরে নিয়ান তার বন্ধুদের নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। আকাশ নিয়ানকে দেখে কিছুটা দূরে সরে এসে এক সাইড করে দাঁড়ায় রিকশার জন্য। আকাশ ভেবেছিল সে হেঁটে যাবে, তবে আকাশের শরীর পুরোপুরিভাবে আকাশের সঙ্গ দিচ্ছে না। একে তো দুর্বল শরীর, তার উপর নিয়ান তাকে মেরে নাক মুখ ফাটিয়ে দিয়েছে। তাই সে রিকশা করে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেয়। না হয়তো সে হেঁটেই বাড়ি যেত। অপেক্ষা করছে রাস্তার এক পাশে দাঁড়িয়ে রিকশার জন্য। মিনিট 10 কেটে গেছে, কিন্তু রিকশার কোনো দেখা নেই। যাও পেয়েছে তাও যাত্রী নিয়ে যাচ্ছে। আকাশ সেভাবেই দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে রিকশার জন্য। অনেকক্ষণ পর তার কপালে একটা রিকশা জোটে। আকাশ রিকশাওয়ালা মামার সাথে ভাড়া আলোচনা করে রিকশায় উঠে বসার জন্য অগ্রসর হয়। এমন সময় কলেজের ভিতর থেকে হই হুল্লোড় শুরু হয়। সবাই তাড়াহুড়া করে কলেজের ভিতর যাচ্ছে। কলেজের ভিতর নাকি মারামারি লেগেছে। আকাশ রিকশাওয়ালা মামাকে একটু অপেক্ষা করতে বলে সেও বাকিদের মতো তাড়াহুড়া করে হেঁটে কলেজের ভিতর যায়। কলেজের ভেতর যাওয়ার পর দেখে 10-15 জন ছেলে মিলে নিয়ানকে মারছে, আর নিয়ান মাটিতে পড়ে তাদের হাতে মার খাচ্ছে। কলেজে এতগুলো ছাত্রছাত্রী উপস্থিত, কিন্তু কেউ নিয়ানকে বাঁচানোর জন্য এগিয়ে যাচ্ছে না। আসলে কেউ সাহস করতে পারছে না নিয়ানকে সেই লোকগুলোর হাত থেকে বাঁচানোর জন্য, কারণ যারা নিয়ানকে মারছে সবার হাতেই লাঠি ছোটা। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্য দেখছে। আকাশও প্রথমে গিয়ে দাঁড়িয়েছিল, তবে সে কিছু সময় পর দেখতে পায় সকালে সে যাদেরকে সাজিয়ে এসেছে তারাই নিয়ানকে মারছে। সকালে লোকজন আরো কম ছিল, বর্তমানে তাদের দলে আরো কয়েকজন যোগ হয়েছে। আকাশ আর কোনো কিছু না ভেবে সোজা নিয়ানের কাছে চলে যায়। নিয়ানকে মারা লোকজনগুলো প্রথমেই আকাশকে দূর থেকে দেখে চিনতে পারে না, কিন্তু যখন আকাশ তাদের একদম সামনে চলে যায়, আকাশকে দেখে নিয়ানকে মারধর করা লোকগুলো লাঠিছোটা ফেলে দিয়ে নিয়ানকে ছেড়ে আকাশের ভয়ে পিছাতে শুরু করে। কলেজের ছাত্রছাত্রীরা এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে যায়, বিশেষ করে নিয়ান, যে ছেলেটাকে ঘুষি মেরে সে নাকমুখ ফাটিয়ে দিয়েছে
সেই ছেলের ভয়ে 10-15 জন লোক মারা বাদ দিয়ে রেখে ভয়ে পেছাতে শুরু করেছে। নিয়ান এবং কলেজে যারা ঘটনাস্থলে উপস্থিত ছিল সবাই আকাশের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আকাশ কারো দিকে ভ্রুক্ষেপ না করে নিয়ানের সামনে গিয়ে দাঁড়ায়। নিয়ানকে মারতে আসা লোকগুলো আকাশের ভয়ে নিয়ানকে ছেড়ে অনেকটা পিছিয়ে যায়। লোকগুলোর পিছিয়ে যাওয়া দেখে আকাশ লোকগুলোকে উদ্দেশ্য করে বলে, কিরে, মারবি না আর ওকে? আয় মার। এভাবে পিছিয়ে যাচ্ছিস কেন? আকাশের কথায় নিয়ানকে মারতে আসা লোকজনের থেকে মিজান নামক লোকটা আকাশকে বলে ওঠে, যাকে আকাশ সকালেও একটা বার টাইট দিয়েছে। ভাই, সামনে যদি চিতাবাঘ দাঁড়িয়ে থাকে এরপর কার সাহস হবে সেই চিতাবাঘের সামনে শিকারের গায়ে হাত দিতে? ভাই, আমাদের এত বড় বুকের পাটা নেই যে আপনার সামনে ওর গায়ে হাত দিব। কি জন্য তোরা ওকে মারতে এসেছিস? ভাই, এ ছেলের সাথে আমাদের পুরানো একটা শত্রুতা ছিল। সে আমাদের এক ছেলেকে মেরেছে, তাই তাকে মারতে এসেছিলাম। এখন তোদের প্ল্যান কি? এই ছেলেকে আরো মারবি নাকি চলে যাবি? ভাই, কারো উপরে বদলা নেওয়ার থেকে বড় জিনিস হচ্ছে নিজের জীবনটা বাঁচিয়ে রাখা। কারো উপর প্রতিশোধ নিতে গিয়ে নিজের জীবনটা হারিয়ে ফেলাটা হচ্ছে বোকামি। তাই আমরা সবাই এখন চলে যাব। আর এই ছেলের গায়ে ভবিষ্যতে আর কোনোদিন আমরা হাত উঠাবো না, কারণ ওকে রক্ষা করতে আপনি সামনে এসে দাঁড়িয়েছেন। এরপর আর কখনোই আমাদের সাহস হবে না এই ছেলেকে মারার। ভাই, আমরা ক্ষমা প্রার্থী আপনার কাছে। তোদেরকে যেন কলেজের এরিয়াতেও আর কোনো দিন না দেখি। 2 বার পেয়েছি সুযোগ, পরের বার কিছু করলে তোদের 16 কলা পূর্ণ হবে, তখন কিন্তু খুব ভয়ানক কিছু ঘটবে। ভাই, আর কোনোদিন আমরা কলেজের গুন্ডিতে পা রাখবো না। নিজের প্রাণ বাঁচানো ফরজ, এখন থেকে ফরজ পালনের মগ্ন হয়ে পড়ব। বকবক না করে এবার সব কয়টা এখান থেকে দৌড়ে পালা। আকাশের কথা শুনে মুহূর্তের মধ্যে সবাই কলেজ ছেড়ে চলে যায়। লোকগুলো চলে যেতেই আকাশও কোনো কথাবার্তা ছাড়াই নিয়ানের সামনে থেকে সরে কলেজের বাহিরে চলে আসে। কলেজের ছাত্রছাত্রীরা যারা ঘটনাস্থলে উপস্থিত ছিল সকলে আকাশ কলেজে থেকে বের হওয়া অবধি তার দিকে আশ্চর্যজনক চাহনিতে তাকিয়েছিল। আকাশ আগের ন্যায় এত সব খেয়াল না করে নিজের মতন করে কলেজ থেকে বেরিয়ে চলে আসে। কলেজ থেকে বের হয়ে দেখে আকাশের দেরি হওয়ার রিক্সাওয়ালা মামা তাকে রেখে চলে গেছে। আকাশ আবারও রিক্সার জন্য অপেক্ষা করতে থাকে। এমন সময় কয়েকজনকে সঙ্গে নিয়ে নিয়ান কলেজ থেকে বেরিয়ে আকাশের কাছে আসে। এরপর আকাশকে বলে, এই ছেলে কে তুমি? বস্তির ছেলে আকাশ। কিন্তু কেন বলুন তো? আকাশ, আমায় ক্ষমা করো, আর প্লিজ তোমার আসল পরিচয়টা বলো। একবার তো বললাম, এই যে বস্তির ছেলে আকাশ। তোমার নাম শুধুই আকাশ? তুমি কোনো বস্তির ছেলে নও। বস্তির ছেলে হলাম আমি, আর আমার মেন্টালিটি হলো বস্তির লোকেদের মতো। আমার এতগুলো বন্ধু বান্ধব থাকতে কেউ আমাকে বাঁচাতে চায়নি, অথচ যেখানে আমি তোমায় কত মন্দ মন্দ কথা বললাম, তোমার গায়ে আঘাত করলাম, সেখানে তুমি মানবতা দেখিয়ে আমায় বাঁচাতে আমার সামনে গিয়ে দাঁড়ালে। আজ তুমি না থাকলে আমার অবস্থা ওরা খারাপ করে দিত। তোমার জন্যই খালি ওদের হাত থেকে আজ আমি বেঁচে গেছি। আকাশ, তোমায় কি করে যে শুক্রিয়া জানাবো তা আমি বুঝে উঠতে পারছি না। শুক্রিয়া আমাকে জানাতে হবে না, শুক্রিয়া উপরওয়ালার কাছে জানালেই হবে। আচ্ছা, ওপরওয়ালার কাছে শুক্রিয়া জানাবো। তবে আকাশ, তুমি কে সত্যি করে বলো তো ভাই? আমার মতে তুমি কোনো সাধারণ ছেলে নও। তোমার বিষয়ে অন্য কেউ বুঝতে না পারলেও আমি বুঝে গেছি। যারা আমায় মারতে এসেছে তাদের মারামারি করাটা একটা পেশা। তারা কাউকেই ভয় পায় না, সেখানে তারা তোমাকে দেখা মাত্রই পিছাতে শুরু করেছে। তার উপরে তোমাকে ভাই ভাই বলে সম্বোধন করছিল। আকাশ, আমি নিশ্চিত তুমি কোনো সাধারণ ব্যক্তি নও। তুমি ওপর থেকে সেই রূপটা ধারণ করেছো, সেটা তোমার ছদ্মবেশ। আমি কনফার্ম তুমি অনেক বড় একজন কেউ। ভাইরে, আমি সাধারণ একজন মানুষ, আমি কোনো বড় মাপের কেউই নই। আর আপনাকে সাহায্য করতে ইচ্ছে করেছে তাই করেছি। কিন্তু তারা কেন আমায় ভয় পেয়েছে, তারা কেন আমায় ভাই ডেকেছে, সেসবের একটা কারণ আছে, তবে কারণটা কাউকেই বলা যাবে না। ঠিক আছে, বলতে হবে না। তবে আকাশ, তুমি আমার বন্ধু হয়ে যাও, একসাথে সব সময় মিলে আড্ডা দেবো। প্রয়োজন মনে করি না এসবের। একা আছি, একাই থাকতে চাই। তার কাল থেকে হয়তো আমি আর কলেজেই আসবো না, কারণ কলেজে এসে অহিতুক অপমান হওয়ার ইচ্ছে নেই আমার। চললাম এখন। আকাশ, তুমি আমার সাথে বন্ধুত্ব করবে না সেটা ঠিক আছে, কিন্তু প্লিজ তুমি আমার কথায় রাগ করে কলেজ আসা বন্ধ করে দিও না। আর তোমায় নিয়ে আগামী থেকে কেউ কখনো বাজে কথা বলবে না। তোমায় নিয়ে আগামীতে কেউ কিছু বললে সেটা আমি দেখে নেব,
কিন্তু প্লিজ তোমার কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি, তুমি এসবের জন্য কলেজে আসা অফ করিও না। আকাশ নিয়ানের কথায় আর কোনো কথার উত্তর না দিয়ে সোজা সেখান থেকে হেঁটে একটু সামনে গিয়ে একটা রিক্সা দাঁড় করে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে। আকাশ বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যেতে নিয়ান তার বন্ধুদেরকে বলে, জীবনে এত মানুষ দেখেছি, কিন্তু এই ছেলের মতন কোনো মানুষকে দেখিনি। যারা আমায় মারতে এসেছে, আমি তাদের একটা ছেলেকে শুধু 2টা থাপ্পড় দিয়েছিলাম, আর সেই জন্যই তারা দল বললে আমার মারতে চলে এসে গেছে। আমি যাকে মেরেছিলাম তার গালে অতি জোরে থাপ্পড়ের দাগটাই বসেছে। আর এই আকাশ নামক ছেলেটাকে আমি ঘুষি মেরেছি, নাক ফাটিয়ে দেওয়ার পরেও সে আমার বিপদে এগিয়ে গেছে। জানিস, ছেলেটার জন্য বড্ড খারাপ লাগছে রে। আর তোদের উপর থেকে আস্থা উঠে গেছে। তোরা বন্ধু হওয়ার পরেও চুপচাপ ভয় পেয়ে দাঁড়িয়েছিলি, আর এই ছেলে একা গিয়ে সবার হাত থেকে আমায় বাঁচিয়েছে। যাকে এখন এত সব কথা, কিন্তু শোন একটা কথা, তোরা যদি সত্যিই আমার বন্ধু হয়ে থাকিস, তাহলে আমার এই অনুরোধটা তোরা সবাই রাখবি। আগামীকাল তোরা সবাই কলেজে এসে প্রতিটা ক্লাসরুমে গিয়ে এই ছেলের কথা বলে দিবি। কেউ যাতে ওর দিকে খারাপ নজরে না তাকায়, কেউ যেন ওকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য না করে, কেউ যেন ওকে নিয়ে বাজে কথা না বলে। তবে শোন, কলেজে যেই নরবিসাজ আছে, ওর ক্লাসে আবার ভুলেও কেউ যাস না যেন, কারণ ওর ক্লাসে গিয়ে ওর অনুমতি ছাড়া কেউ কিছু করলে আমাদের সব কয়টা কি জ্যান্ত মাটিতে পুঁতে দেবে। ভাগ্যিস আজ সে কলেজে আসেনি। নিয়ানের কথায় নিয়ানের আরেক বন্ধু রফিক বলে ওঠে, ঠিক আছে, আমরা আগামীকাল সমস্ত ক্লাসে গিয়ে গিয়ে বলে দেব আকাশের কথা। এরপর সবাই কথাবার্তা শেষ করে যে যার মতন বাড়িতে চলে যায়। অন্যদিকে আকাশ রিকশায় করে বাসায় পৌঁছে গেছে। বাসায় পৌঁছে ফ্রেশ হয়ে খাবার টেবিলে গিয়ে খেতে বসে। আকাশকে টেবিলে বসতে দেখে নিশাত টেবিল ছেড়ে উঠে গিয়ে রেগে খাবার নিয়ে নিজের রুমে চলে যায়। নিশাতের এমন আচরণে বেশ অপমান লাগে, কারণ তার জন্য এ বাড়ির মানুষজন শান্তিতে থাকতে পারছে না, তার জন্য এ বাড়ির মানুষজন স্বস্তি ফিল করছে না। আকাশ লজ্জায় চুপ করে বসে আছে। এমন সময় নিশাতের আম্মু আকাশের হাবভাব দেখে আকাশকে বলে, আকাশ, নিষেধ দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছে, তুমি ওর আচরণে কিছু মনে করো না। তুমি নিজের বাড়ি মনে করে বেড়ে খেয়েও। নিষাদ, বেয়াদবটা যা হচ্ছে, যা ইচ্ছে তাই করুক। আকাশ নিশাতের মায়ের কথা শুনে খাবার বেড়ে খেয়ে নিজের রুমে চলে যায়। সারাদিন আর রুম থেকে বের হয় না, কারণ সে চায় না বাসার মানুষজনের কোনো অশান্তি হোক তার জন্য। রাতের বেলায় খাবারের টাইমে নিচে নেমে কোনো রকমে 2টো করে খেয়ে আবার নিজের রুমে চলে আসে। এরপর চুপচাপ ঘুমিয়ে পড়ে। সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কাঁধে ব্যাগ নিয়ে নিচে চলে যায়। নিশাতের মা টেবিলে নাস্তা সাজিয়ে রেখেছে আকাশের জন্য, কারণ তিনি জানেন আকাশ সকালে কলেজে যাবে। আকাশ নাস্তাগুলো খেয়ে যথারীতিতে কলেজে চলে যায়। কলেজে পৌঁছাতেই নিয়ান আকাশকে দেখে দৌড়ে তার কাছে আসে। এরপর আকাশকে বলে, ধন্যবাদ আমার কথা রেখে কলেজে আসার জন্য। আর শোনো, আজ থেকে কলেজে তোমায় নিয়ে কেউ বাজে মন্তব্য করবে না, এবং কেউ তোমাকে খারাপ নজরেও দেখবে না। আকাশ নিয়ানের কথা শুনে এক নজর তার দিকে তাকিয়ে ক্লাসরুমের দিকে হাঁটা দেয়। নিয়ানও আকাশের সঙ্গে সঙ্গে তার সাথে ক্লাসে যেতে থাকে। এমন সময় মেহেলি কণ্ঠে কেউ একজন ওই নিয়ান বলে নিয়ানের নাম ধরে ডাক দেয়। কণ্ঠস্বরটা আকাশের কাছে কেমন যেন পরিচিত মনে হয়। আকাশ হাঁটা থামিয়ে দিয়ে এদিক সেদিক দৃষ্টিপাত করতে থাকে। আকাশ এদিক সেদিক দৃষ্টিপাত করতে করতে সামনেই 2-3 জন সুন্দরী মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। মেয়েগুলোর মধ্যে সবচাইতে বেশি সুন্দরী, সবচাইতে বেশি স্মার্ট যেই মেয়েটা রয়েছে, সেই মেয়েটাই নিয়ানকে ডেকেছে। নিয়ান মেয়েটার ডাকে তার দিকে অগ্রসর হবে, এমন সময় মেয়েটা আবারও বলে ওঠে, ওই ছেলেটাকে সঙ্গে নিয়ে এদিকে আয়। মেয়েটার কথা শুনে আকাশ নিজেই নিয়ানের সঙ্গে মেয়েটার কাছে যায়, কারণ মেয়েটার গলার আওয়াজ বেশ পরিচিতি মনে হচ্ছে। আকাশকে সেদিন যে মেয়েটা সারা রাত জিম্মি করে রেখেছিল তার মতোই ভয়েস এই মেয়েটার। আকাশ সেদিন সেই মেয়েটাকে দেখতে পায়নি, না হয়তো তার মনে কখনোই কৌতূহল জন্ম নিত না। প্রথম দেখাতেই সে বলে দিতে পারত মেয়েটাকে। আকাশ নিজের কৌতূহল মেটাতে নিয়ানের সঙ্গে নিজেই সেই মেয়েটার কাছে যায়। মেয়েটার কাছে যেতেই মেয়েটা নিয়ানকে বলে, নিয়ান, একটু দূরে গিয়ে দাঁড়াও, এই ছেলের সাথে আমার কিছু কথা আছে। মেয়েটার কথায় নিয়ান আকাশের থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। তখন মেয়েটা আকাশের একদম কাছাকাছি এসে তাকে জিজ্ঞেস করে, কিরে ম্যাথর, তুই এখানে কি করছিস?
আমি এই কলেজে ট্রান্সফার হয়ে এসেছি। আকাশের কথা শুনে মেয়েটা হুট করে রাগ উঠে যায়। মেয়েটা খপ করে আকাশের কলার চেপে ধরে তার দুগালে কষে কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেয়। এরপর আকাশের ওপরে চেঁচিয়ে বলতে থাকে, ছোট লোকের বাচ্চা, তোকে সেদিন বলেছিলাম আর কখনো আমার চোখের সামনে না আসতে, কিন্তু তুই তো দেখি আমার কলেজে অ্যাডমিশন নিয়ে বসে আছিস। এই তোর সাহস কি করে হয়েছে এই কলেজে অ্যাডমিশন নেওয়ার? কি যোগ্যতা আছে তোর? ফুটপাতের জামা কাপড় পরিধান করে ঘুরে বেড়াস, কিন্তু পড়ালেখা করতে চলে এসেছিস নামি দামি কলেজে। তোকে এই কলেজে কে অ্যাডমিশন করিয়েছে রে? আকাশ মেয়েটার এবারের কথাই বুঝে ফেললো এটাই সেই মেয়ে যে কিনা তাকে সারা রাত জিম্মি করে লজ্জাজনক ভাবে পিটিয়েছে। আকাশ পুরো চমকে ওঠে, কারণ ওপর থেকে দেখতে সুন্দর একটা মেয়ে, কিন্তু ভেতর থেকে সে পুরোই নরপিচাস। আকাশ কোনো উত্তর না দিয়ে চুপ করে মেয়েটার দিকে হা করে তাকিয়ে আছে। মেয়েটা আকাশের কাছ থেকে কথার কোনো জবাব না পেয়ে রেগে গিয়ে আবার আকাশকে মারতে যাবে। মেয়েটার সাথে দাঁড়িয়ে থাকা তার এক বান্ধবী মেয়েটার কানে কানে কিছু একটা বলে। মেয়েটা তার বান্ধবীর কথা শুনে শান্ত হয়ে যায় এবং আকাশকে বলে, এই ছেলে, এদিকে সেদিকে কোনো সময় নষ্ট না করে ভালোভাবে নিয়ানের সাথে ক্লাসে চলে যা। এই নিয়ান, তুই একে সঙ্গে করে ক্লাসে নিয়ে যা। মেয়েটার কথা শুনে আকাশ পুরো হতবাক হয়ে যায়। একটু আগে যে মেয়ে কিনা তাকে এই কলেজে অ্যাডমিশন নেওয়ার অপরাধে মেরেছে, সেই মেয়েকে তার বান্ধবী কানে কানে কিছু একটা বলায় সে এখন নিজেই তাকে বলেছে ভালোভাবে ক্লাসে চলে যেতে। আকাশ মেয়েটার কথা শুনে চিন্তাশীল হয়ে পড়ে। কি বলেছে মেয়েটার বান্ধবী তার কানে কানে? আকাশ ভাবতে ভাবতে মেয়েটার সামনে থেকে চলে আসে। আকাশকে মেয়েটার সামনে থেকে চলে আসতে দেখে নিয়ানও সেখান থেকে আকাশের সঙ্গে চলে আসে। নিয়ানের দিকে আকাশের কোনো খেয়াল নেই। সে মেয়েটার ব্যাপারে চিন্তা করতে করতে হাঁটছে। মেয়েটার থেকে কিছুটা দূরে আসার পর নিয়ান আকাশকে বলে, আকাশ, এত ভেবে কোনো লাভ নেই। নিয়ানের কথায় আকাশের হুঁশ ফিরে আসে। এত সময় আকাশ চিন্তা ভাবনার দুনিয়া ছিল। নিয়ানের কথায় সেখান থেকে বাস্তবে ফিরে আসে। এরপর আকাশ নিয়ানকে প্রশ্ন করে, আপনার কথা ঠিক মানে বুঝলাম না। আকাশ, আমি বলছি, তবে প্লিজ তুমি আমায় আপনি করে বলো না। আমি তোমার ক্লাসমেট, আমায় আপনি বলাটা তোমার সাজে না। তুমি আমায় তুই বা তুমি করে বলো। আমি কি ডাকবো সেটা আমার উপরে ছেড়ে দিন। এখন আগে আমার প্রশ্নের উত্তর দিন আপনি। আকাশ, তুমি এখন রাগ করে আছো আমার উপরে? আচ্ছা যাকে, তোমার কথার উত্তর দিচ্ছি। আকাশ, মেয়েটার বিষয়ে ভেবে কোনো লাভ নেই। মেয়েটার নাম অবনী, আর সে একটা সাইকো। এই মেয়ে কখন কি করে, কখন কি ভাবে, ওই উপরওয়ালা ছাড়া কেউ সেসব জানে না। একদম অদ্ভুত রকমের একটা মেয়ে সে, তার উপরে বড়লোক বাবার মেয়ে। ওর বাবা একজন পুলিশের ওসি। রাগ, জেদ, অহংকার দিয়ে ভরপুর ওর মধ্যে। কলেজটাকে পুরো সে একাই হাতের মুঠোয় করে রেখেছে। ওর কথার বিরুদ্ধেই কলেজে কিছুই হয় না। কলেজের স্যার থেকে নিয়ে শুরু করে সবাই ওর কথা শোনে। কলেজের স্টুডেন্টরা তো ওর কথা শুনতে পুরো বাধ্য, না হয়তো ছেলে পেলে দিয়ে পিটুনি দিয়ে অবস্থা খারাপ করে দেয় একদম। তাই এই মেয়ে থেকে একদম সাবধান, না হয়তো তোমার পুরোটা জীবন শেষ হয়ে যাবে। এমন মানুষকে আমি গণনায়ও ধরি না। সে তার বাবার পাওয়ারে চলে। ওর বাবার কারণেই সবাই ওকে ভয় পায়, কিন্তু সে আমার জন্য একটা বাচ্চা মেয়ে। ওর থেকে বড় বড় খেলোয়াড়কে আমি গ্রামের মাটিতে পুঁতে এসেছি। আকাশ, তোমার কথার আগামাতে কিছুই বুঝতে পারছি না আমি। একটু বুঝিয়ে বলো তো কাহিনী কি? না কিছু না, ক্লাসে গেলাম আমি, আপনি আপনার কাজ করেন। আকাশ নিয়ানের কথার উত্তর না দিয়ে ক্লাসে চলে যায়। ক্লাসে গিয়ে দেখি কেউ নেই। গতকালে ন্যায় ক্লাসে সবাই বাইরে ঘুরোঘুরি করছে। আকাশ চুপচাপ টেবিলে ব্যাগ রেখে বসে থাকে। এমন সময় ত্রিধা নামের মেয়েটা ক্লাসে প্রবেশ করে। আকাশ ত্রিধার দিকে এক পলক তাকিয়ে ত্রিধার থেকে আবার পলক সরিয়ে নেয়। অপরদিকে ত্রিধা একটা টেবিলের ওপরে ব্যাগ রেখে আকাশের একদম কাছে এসে আকাশের পাশে বসে। ত্রিধার আচরণে আকাশ অনেকটা অবাক হয়। কিছুটা অবাক দৃষ্টিতেই ত্রিধা দিকে তাকিয়ে আছে আকাশ। আকাশের অবাক করা চাহনি দেখে ত্রিধা আকাশকে বলে ওঠে, আকাশ, অবাক হওয়ার কিছুই নেই। আমি তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই। তোমার নামে অনেক কিছুই শুনলাম কলেজে এসে। কি শুনেছেন? আমি তো গতকাল ক্লাস ছুটি হওয়ার পর তোমার সাথে কথা বলে বান্ধবীদের সাথে কলেজে বাইরে আড্ডা দিতে চলে গিয়েছিলাম। তখন নাকি কলেজে মারামারি হয়েছিল। কারা যেন এসে নিয়ানকে অনেক মারধর করেছে। সেই সময় তুমিই নাকি নিয়ানকে বাঁচিয়েছো। কারোরই নাকি সাহস হয়নি সেই লোকগুলোর থেকে নিয়ানকে বাঁচানোর। তবে তুমি একমাত্র ব্যক্তি যে কিনা কোনো
ভয়ভীতি ছাড়া নিয়ানের সাহায্য করেছো। আকাশ আমার উদার মনের মানুষ, অনেক পছন্দ। তোমার পোশাক আশাক নিয়ে আমার কোনো সমস্যা নেই। তোমার মনটা অনেক পরিষ্কার, এটাই আমার জন্য অনেক বড় কিছু। কারোর সাথে বন্ধুত্ব করার জন্য সুন্দর মনটাই বেশি ম্যাটার করে। সেজন্য আমি তোমার বন্ধু হতে চাই। আমায় তোমার বন্ধু বানিয়ে নাও। আমার মন ভালো বুঝলাম, আমার পোশাক আশাক নিয়ে আপনার আপত্তি নেই সেটাও বুঝলাম, তবে আমি সত্যি একটা গ্রামের ছেলে, আর গ্রাম মানে শহরের মানুষরা বলছে বুঝতি। তো আপনি যে আমার সাথে বন্ধুত্ব করতে চাচ্ছেন, আপনি কি একবারও ভেবে দেখেছেন মানুষ আপনাকে কত উল্টোপাল্টা কথা শোনাবে? আকাশ, মানুষ আমাকে হাজার কথা শোনালেও আমার সেসব গায়ে লাগবে না, কারণ ভালো করতে গেলে খারাপ লোকেরা পিছন লাগবেই। তাই যার যা ইচ্ছে হয় বলুক, তুমি আমার বন্ধু বানিয়ে নাও, এতেই হবে। ঠিক আছে, বানিয়ে নিলাম। আজ থেকে আপনি আর আমি ফ্রেন্ড। ধন্যবাদ আকাশ, আমাকে তোমার বন্ধু করে নেওয়ার জন্য। আর শোনো, এখন থেকে তুমি আমাকে তুমি বা তুই করে ডাকবে, আপনি আপনি একদম চলবে না। ঠিক আছে, তুমি করে ডাকবো। হুম। আকাশ আর ত্রিধা ফ্রেন্ডশিপ করে বসে বসে কথাবার্তা বলতে থাকে। কিছু সময় যেতে ক্লাসরুমে ছাত্রছাত্রীরা আসতে আরম্ভ করেছে। ত্রিধা ছাত্রছাত্রীদের আসতে দেখে নিজের জায়গায় গিয়ে বসে, আর আকাশ নিজের জায়গাতেই বসে থাকে। ছাত্রছাত্রীরা সবাই এসে যে যার মতন করে বেঞ্চে বসে পড়ে। ক্লাস শুরু হওয়ার ঘন্টা বেজে উঠেছে। ঘন্টা বাজার পরক্ষণেই ক্লাস করাতে শিক্ষক চলে আসে। ক্লাস শুরু হয়েছে। আকাশ খেয়াল করে আজ সবকিছু একদম ভিন্ন ঘটেছে। কেউ আকাশের দিকে গতকালের ন্যায় বাজে নজরেই তাকাচ্ছে না। সবকিছু একদম স্বাভাবিক। আকাশ সবকিছু স্বাভাবিক দেখতে পেয়ে মনে মনে ভাবে, গতকাল সবাই আমাকে বস্তির ছেলে ফকিন্নি গিয়েও ভূত কত কিছু না বলেছে, কিন্তু কলেজ ছুটির পর ঝামেলার স্থানে যেই না একটু নিজের কৃতিত্ব দেখিয়েছি, এতেই সবকিছু মোটামুটি স্বাভাবিক হয়ে আসছে। আচ্ছা, আমার সামান্য কৃতিত্ব দেখানোতে সবাই মোটামুটি লাইনে এসে গেছে, কিন্তু তারা যদি জানে আমি কে আর কি জন্য এসেছে এই শহরে, তাহলে তখন তাদের অবস্থা কি হবে? তারা তো মনে হয় তখন পুরোপুরি পাগল হয়ে যাবে। যাকে এখন এসব কথাবার্তা, আগে নিজের উদ্দেশ্যকে হাসিল করি, তখন সবাই এমনিতেই জেনে যাবে আমি কে। আর এখন আজাইরা চিন্তা ভাবনা বাদ দিয়ে ক্লাসে মন দেই। আকাশ ভাবনা চিন্তা বাদ দিয়ে স্যারের লেকচার মনোযোগী দিয়ে শোনে। মনোযোগ দিয়ে ক্লাস করেছে আকাশ। 2 ঘন্টা ভালোই ক্লাস করেছে আকাশ, কিন্তু 3 নম্বর ঘন্টায় শুরু হতেই দুটো ছেলে আকাশের ক্লাসে আসে। এরপর তাদের মধ্যে থেকে একজন স্যারকে বলে, স্যার, অবনী আপু ওই ছেলেটাকে ডাকছে, ওই ছেলেটাকে কিছু সময়ের জন্য ছুটি দেন। ঠিক আছে, তোমরা ক্লাসরুমের বাইরে গিয়ে দাঁড়াও, আমি ওই ছেলেটাকে পাঠিয়ে দিচ্ছি। স্যারের কথা শুনে ছেলেগুলো ক্লাস থেকে বেরিয়ে যায়। আর স্যার আকাশকে ইশারা করে বলে, তোমায় কেউ একজন স্মরণ করেছে, তাড়াতাড়ি গিয়ে তার সাথে দেখা করো, না হলে হয়তো তুমি ঝামেলায় পড়বে। আকাশ স্যারের কথায় ক্লাস থেকে বের হয়। আকাশকে ডাকতে আসা ছেলেগুলো আকাশের ক্লাসের বাইরে দাঁড়িয়েছিল। আকাশ বের হতেই তারা আকাশকে সঙ্গে নিয়ে অবনীর কাছে যায়। অবনীর সাথে এখনো কয়েকজন মেয়ে দাঁড়িয়ে আছে। অবশ্য ক্লাস শুরু হওয়ার আগেই তারা অবনীর সাথে ছিল। ছেলেগুলো আকাশকে অবনীর কাছে নিয়ে যেতেই অবনী ছেলেগুলোকে চলে যেতে বলে। ছেলেগুলো অবনীর কথা মতো আকাশকে রেখে চলে যায়। আকাশ একা অবনীর সামনে দাঁড়িয়ে আছে। ছেলেগুলো যাওয়ার কয়েক সেকেন্ড ওর অবনী আকাশকে প্রশ্ন করে, আমি সকালে এসে শুনেছি তুই নিয়ানকে মার খাওয়ার হাত থেকে বাঁচিয়েছিস। আমি এটাও শুনেছি যে তুই নিজের ক্লাসমেটকে সাহায্য করার জন্য কোনো কিছুর পরোয়া না করে তাকে বাঁচিয়েছিস। কিন্তু পরবর্তীতে শুনতে পেলাম নিয়ানকে মারতে আসা লোকজনগুলো নাকি তোকে দেখে ভয় পাচ্ছিল এবং তোকে সম্মান দিয়ে কথা বলছিল। কাহিনীটা কি সত্যি নাকি? আকাশ কোনো উত্তর না দিয়ে চুপ করে থাকে, কারণ এই মেয়ে সাইকো, তাকে একটা বললে আরেকটু উৎপত্তি করবে সে। সেজন্য আকাশ চুপ হয়ে থাকার ডিসিশন নিয়ে। কিন্তু বিপরীত পাশের মানুষটা তো না ছোড়বান্দা, সে তো এত সহজে কাউকে ছাড় দেওয়ার মতন পাবলিক নয়। অবনী আকাশের চুপসে থাকা দেখে একটু রাগান্বিত ভঙ্গিমায় বলে, কিরে, তোকে কি প্রশ্ন করছি কানে যায়নি তোর? কি জন্য ওরা তোকে ভয় পাচ্ছিল আর সম্মান দিয়ে কথা বলছিল? কে তুই? আকাশ এবার মুখ খোলে, কারণ না হয়তো সে আবারও কেলানি খাবে অবনীর হাতে। আমি আকাশ মাহমুদ, আর সেই লোকগুলো আমার কেন ভয় পেয়েছে আর কি কারণে সম্মান দিয়েছে সেসব কিছুই আমি জানি না, আর আমি কোনো কিছুরই নোটিশ করিনি।
অবনী আকাশের কথা শুনে পরনে থাকা জুতা দিয়ে আকাশের পায়ের মধ্যে সজোরে পাড়া দিয়ে ধরে। এরপর আকাশকে বলে, আমায় ছাগল মনে হয় নাকি তোর? মিথ্যা বলছিস কোন সাহসে তুই আমায়? আকাশ পায়ের আঙ্গুলে প্রচন্ড পরিমাণ ব্যথা লাগছে। অবনী আকাশের পায়ের আঙ্গুল টার্গেট করে পাড়া দিয়েছে। আকাশের যেন ব্যথায় দম বেরিয়ে যাচ্ছে, তবুও আকাশ অবনীকে আনসার করে, বিশ্বাস করুন, আমি কিছুই জানি না। তাহলে আমার বান্ধবীরা কি মিথ্যা কথা বলছে আমায়? মিথ্যা বলেছে কি সত্যি বলেছি আমি জানি না, তবে সেই লোকগুলো কেন আমাকে ভয় পেয়েছে, কেন আমাকে সম্মান দিয়েছে, বিশ্বাস করুন এসবের কোনো কিছুই আমি জানি না। সত্যি বলছিস তো? তুই কোনো কিছু জানিস না? সত্যি বলছি, আমি কোনো কিছু জানি না। আকাশ অবনীর হাত থেকে বাঁচার জন্য চরম বড় মিথ্যাটা সে অবনীকে বলে। আর তাছাড়া আকাশের কাছে আর কোনো উপায় ছিল না। অন্যদিকে অবনী আকাশের পা ছেড়ে দিয়ে আকাশকে বলে, আমি এক কথার লোক, আমি যেটা বলি বা যেটা ভাবি সেটাই করি। আমি মনে মনে একটা জিনিস ভেবে নিয়েছি, তোর মতো ছোট লোক বস্তির গেওয়া ভূতকে এই কলেজে থাকতে দিব না। তোর জায়গা গ্রামে গঞ্জে কোনো এক কলেজে, এই শহরের কলেজগুলোতে তোর কোনো জায়গা নেই। বিশেষ করে আমি যেই কলেজে আছি সেই কলেজে তো ভুলেও নেই। কোথায় তুই আর কোথায় আমি? এই কলেজে তোর মতো গ্রামের ফকিন্নিকে আমি কখনোই অ্যালাউ করব না। তুই এই কলেজে থাকা মানে আমাদেরকে অপমান করা। তাই তোকে খুব জলদি এই কলেজ থেকে অপমান করে বের করে দেওয়ার ব্যবস্থা করছি আমি। তোর অবস্থান কোথায় সেটা তুই জলদিই বুঝতে যাবি। তবে আর কয়েকটা দিন যা, কারণ গতকালকের বিষয়টা নিয়ে নাকি তোর উপরে সবার সহানুভূতি জন্মেছে। তাই তোকে এখন কিছুই বলবো না। সকালে তোর উপরে রেগে গিয়ে চেয়েছিলাম তোকে ঘাট ধাক্কা দিয়ে কলেজ থেকে বের করে দিতে, কিন্তু তখনই আফরোজা কানে কানে সকলের সহানুভূতির বিষয়টা বলল। তাই ভাবলাম আর কয়েকটা দিন তোকে সুযোগ দিই এই কলেজে থাকা, তারপর তোকে স্পেশালভাবে সম্মান দিয়ে কলেজ থেকে বের করব। কারণ না হয়তো এখন বের করলে অনেকেই আমার বিরুদ্ধে কথা বলার সাহস করবে। ছোট লোক, তুই কার পাল্লায় এসে পড়েছিস নিজেও জানিস না। যোগ্যতা নেই আমার নখের সমানও, কিন্তু পড়ালেখা করতে চলে এসেছিস আমার কলেজে। তোর এই কাজের সাজা তুই পাবি। তোর যোগ্যতা কতটুকু সেটা তোর চোখে আঙুল দিয়ে আমি দেখিয়ে দেব। আকাশ অবনীর কথা শুনে বুঝতে পারে অবনীর বান্ধবী কলেজে শুরু হওয়ার আগে অবনীর কানে কানে কি বলেছিল। সেই জন্যই হুট করে অবনী তখন নিজের রূপ পাল্টে নেয়। অবনীর মাস্টার প্ল্যান এবং তার কথাবার্তা শুনে আকাশ হাসতে শুরু করে। অবনী যে তাকে হাজারটা কথা বলে অপমান করলো সেই দিকে আকাশের কোনো খেয়ালই নেই। আকাশ মুখ বাঁকিয়ে তাচ্ছিল্যের সুরে হাসতে থাকে আর মনে মনে বলতে থাকে, হায় রে অহংকার রে, দুনিয়ায় সমস্ত অহংকার যেন এই মেয়ের ভিতরে। এই মেয়ে আমাকে যোগ্যতা দেখাচ্ছে, এই মেয়ে আমাকে নিজের পাওয়ার দেখাচ্ছে। সে নাকি আমাকে ঘাড় ধাক্কা দিয়ে কলেজ থেকে বের করে দেবে। হায় রে বেকুব মেয়ে, মানুষ উপর থেকে দেখতে যেমন হয় সবসময় কিন্তু ভিতর থেকে সে সেই রকমের হয় না। তুই আমার সাথে অহংকার দেখাচ্ছিস, কিন্তু যখন তুই আমার সম্পর্কে জানতে পারবি তখন তুই হুমড়ি খেয়ে এসে আমার পা জড়িয়ে ধরে মাপ চাইবি। তখন তোকে আমি ফুটবলের মতন সচরে একটা কিক দিয়ে গোল পোস্ট ছাড়া গোল করব। তবে সময় আসুক, তুই যেমন আমাকে সময় দিয়েছিস আমিও তোকে আমার সময় মতন খেলা দেখাবো। এখন আমার প্রিপারেশন নেই তোকে নিজের খেলা দেখানোর, এখন আমি অন্য কিছুর প্রিপারেশন নিয়ে আছি। তবে সময় তোকে আমি অবশ্যই আমার খেলা দেখাবো। তখন তুই দেখতে পাবি বুঝতের কেউ ভূতের আসল রূপ। তবে শুধু তুই একা নয়, আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করা সব কয়টা মানুষ সেদিন দেখতে পাবে। তারা যাকে বস্তির কেউ ভূত এবং বাঁকা চোখে দেখতো সে আসলে কে। অপেক্ষায় থাকলাম সেই দিনটার। আকাশ অবনীর কথা শুনে তাচ্ছিল্যের সুরে হাসার পাশাপাশি মনে মনে অবনীর কথার প্রতি উত্তরে অনেক কিছুই বলে সে। অবনী আকাশের মনের কথোপকথন কোনো কিছুই শুনতে পায় না, তবে আকাশের মুখে তাচ্ছিল্যের সুরে হাসিটা অবনী অবশ্যই দেখতে পায়। অবনীর রাগ চূড়ায় গিয়ে উঠে আকাশের মুখে তাচ্ছিল্যের হাসি দেখে। অবনীর সামনে এসে কেউ স্বাভাবিকভাবে কথা বলতে ভয় পায়, সেখানে আকাশ অবনীর সামনে দাঁড়িয়ে তারই কথা শুনে তাচ্ছিল্যের সুরে হাসছে। আকাশের আচরণ দেখে অবনীর পাশে থাকা বান্ধবীরা আশ্চর্য হয়ে যায়, কারণ এর আগে কখনো অবনীর সামনে দাঁড়িয়ে কেউ এভাবে তাচ্ছিল্যের সুরে হাসার সাহস করেনি।
অন্যদিকে অবনী রাগে দাঁতে দাঁত চেপে খিটমিট করছে। চোখ মুখ লাল হয়ে গিয়েছে অবনীর। রাগে আর টিকতে না পেরে সজোরে একটা লাথি মেরে দেয় আকাশের তলপেটের মধ্যে। আকাশ সাথে সাথে ব্যথায় পেট চেপে ধরে মাটিতে বসে পড়ে। অবনীর লাথি খেয়ে আকাশের মুখ থেকে হাসি বিলীন হয়ে গিয়েছে। লাথিটা বেশ জোরেই মেরেছে অবনী। আকাশের পেটে বেশ আঘাত লেগেছে। ব্যথার তাড়নায় চোখ থেকে কয়েক ফোঁটা পানিও গড়িয়ে পড়েছে আকাশের। মাটিতে বসে ব্যথায় পেটে হাত ঘষতে থাকে আকাশ। সাথে দাঁড়িয়ে থাকা অবনী আকাশের বেদনাদায়ক চেহারা দেখে আরো কেঁপে যায়। তাই সে রাগান্বিত কণ্ঠে আকাশকে বলে ওঠে, এই অসভ্য ফকিন্নি, তোর সাহস কি করে হয় আমার সামনে আমার কথা শুনে তাচ্ছিল্যের সুরে হাসার? আকাশ কোনো উত্তর দেয় না অবনীর কথায়। চুপচাপ নিজেকে সামলাতে ব্যস্ত হয়ে থাকে। আকাশ চুপ হয়ে থাকায় অবনীর রাগ ক্রমাগত আরো কয়েক গুণ বেড়ে যায়। শরীরের কন্ট্রোল সে বহু আগে হারিয়ে ফেলেছে। দুহাত দিয়ে আকাশের চুলের মুষ্টি করে চেপে ধরে হ্যাচকা টান দিয়ে তাকে বসা থেকে টেনে দাঁড় করায়। এরপর রাগান্বিত কণ্ঠে আবারও সে প্রশ্ন করে আকাশের কাছে, তুই আমার কথা শুনে তাচ্ছিল্যের সুরে হেসেছিস কোন সাহসে? কে দিয়েছে তোকে এই সাহস? চিনিস তুই আমি কে? আর মনে নেই তোর আমার কথা? সারা রাত যে লজ্জাজনক ভাবে পিটিয়েছিলাম তোকে। অবনীর টর্চারে এবার আকাশের মাথায়ও এক ধরনের ভূত চেপে বসে। এক ঝাঁকি দিয়ে সে অবনীর হাত থেকে নিজের মাথার চুলগুলো ছাড়িয়ে নেয়। এরপর সেও রেগে গিয়ে অবনীকে বলে, তুই কোন প্রধানমন্ত্রী রে? তোর কথা শুনে হাসা যাবে না। আর সাহসের কথা বলছিস? শোন, আমি এখনো সাহসের কিছুই দেখাইনি। হতে পারি বস্তির ছেলে, তবে মাথায় রাখিস আমার মতন হাফ মেন্টাল এই পৃথিবীতে খুবই কম আছে। আমায় যেমন উঠিয়ে নিয়ে সারা রাত মেরেছিলি, আমিও ঠিক তোকে সেভাবেই উঠিয়ে নিয়ে যাব। তবে তোকে মারবো না। তুই তো আমায় মেরেছিলি, কিন্তু আমি তোকে মারবো না। আমি তোকে উঠিয়ে নিয়ে গিয়ে বিয়ে করব। এরপর এক হালি বাচ্চা পয়দা করে সব কয়টার খাবার দাবার তৈরি করা থেকে শুরু করে সমস্ত ময়লা কাপড় চোপড় ধুতো করতে দিব তোকে। তখন তোর সমস্ত গরিমা বের হয়ে যাবে ভিতর থেকে। মেয়ে মানুষের মতন থাক। লিমিট ক্রস করে কিছু করতে গেলে ফেসে যাবি একদম চিরতরে। বস্তির গেওয়া ভূত, তুই আমাকে উঠিয়ে নিয়ে গিয়ে বিয়ে করবি? হাসি পাচ্ছে আমার খুব। তবে আমি হাসবো না, কারণ তোর কথা শুনে রাগের মাত্রা এতটাই বেড়ে গেছে যে ইচ্ছে করছে তোকে কুপিয়ে টুকরো টুকরো করে ফেলে দিই। ছোট লোক, তুই জানিস না তুই কার সাথে বেয়াদবি করে ফেলেছিস। গেওয়া ভূত, তোর শনি ঘনিয়ে এসেছে। এবার খুব ভয়ঙ্কর কিছু ঘটবে তোর সাথে। হতে পারে তোর প্রাণও চলে যেতে পারে। শোন, আমি নিজেই একটা শনি। আগেই বলেছি, বস্তির ছেলে ভেবে এতটা সহজভাবে নিস না, তাহলে কিন্তু অনেক পস্তাইতে হবে তোকে। আমায় হুমকি দিচ্ছিস তুই? তোর সাহস সত্যি অনেক বেড়ে গেছে। না, তোর কিছু একটা করতেই হবে, না হয়তো তুই ঠিক হবি না। অবনী আকাশের কিছু একটা করতে হবে বলে আকাশকে আবারও মারবে বলে ঠিক করে। পাশে দাঁড়িয়ে থাকা আপ্রজা নামক বান্ধবীটা অবনীর মনোভাব বুঝতে পেরে অবনীকে আটকায় এবং তাকে বলে, অবনী, মাথায় রাগ চেপে কোনো কাজ করলে সেটা বরাবরের মতোই ভুল হয়। তাই তুই এখন এই ছোট লোকের বিষয়টা বাদ দে, ওকে পরে দেখা নেওয়া যাবে। শান্ত মাথায় ওর অবস্থার 12টা বাজাবো আমরা। এখন চল এখান থেকে। অবনী আপ্রজার কথা শুনে নিজেকে কন্ট্রোল করে নেয়। তারপর আপ্রজাদের সাথে আকাশের সামনে থেকে চলে যায়। আকাশও ক্লাসে এসে পড়ে। আকাশ ক্লাসে আসতে স্যার আকাশকে প্রশ্ন করে, তোমায় কেন ডেকেছিল অবনী? স্যার, এমনিতেই কথা বলার জন্য। যা কপাল ভালো বেঁচে গেছো। আমি তো ভেবেছিলাম তুমি কোনো ভুলটুল করছো। যেভাবে লোক পাঠিয়ে ডাকছিল তোমায়। শোনো, ওর সাথে কখনো বেয়াদবিমূলক আচরণ করবে না, কখনো বড় গলায় কথা বলবে না। না হয় কিন্তু নিজের লাইফটা হাতে ধরে নিজেই নষ্ট করবে তুমি। জি স্যার, আমি ওনার সম্পর্কে সব কিছুই জানি। জি স্যার। আকাশ নিজের সিটে গিয়ে বসে। স্যার ক্লাস করাতে শুরু করেছে আবার। আকাশ সমস্ত চিন্তা ধান্দা বাদ দিয়ে ক্লাসে মনোযোগী হয়। দেখতে দেখতে 3য় ঘন্টা শেষ হয়ে গেছে। 4র্থ ঘন্টা শুরু হবে, কিন্তু এখনো স্যার ক্লাসে আসেনি। এই ফাঁকি নিয়ান আকাশের কাছে এসে জিজ্ঞেস করে, অবনী কেন ডেকেছিল তোমায়? ডেকেছিল আমায় শায়েস্তা করতে, কিন্তু আমি তাকে উল্টো শায়েস্তা করে চলে এসেছি। মানে কি? মানে হলো সে আমাকে লাথি মারার পাশাপাশি হুমকি দিয়েছে। তো তুমি কি করেছো? মেরেছো টেরেছো নাকি? না, আমি তাকে মারিনি, তবে তাকে হুমকি দিয়ে এসেছি। হায় আল্লাহ, কি করছো এটা তুমি?
আকাশ ক্লাস ছুটির পর তোমার অবস্থা সে খারাপ করে দেবে। হয় দেখবে ক্লাস ছুটির পর কলেজের বাইরে বিশাল একদম ছেলেপেলে দাঁড়িয়ে আছে, আর হয়তো ওর কয়েকটা পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে। আকাশ, অনেক বড় ভুল করে ফেলেছো তুমি ওর সাথে পাঙ্গা নিয়ে। সে অনেক ডেঞ্জারাস একটা মেয়ে, কারোর কোনো পরোয়া করে না, কিছুই হলেও মানুষের হাত পা ভেঙে দেয়। সেখানে তুমি অনেক হুমকি দিয়েছো, সে তোমার কি অবস্থা করবে আল্লাহ জানে। আমি আপনাকে আগে বলেছি, এর থেকে বড় বড় খেলোয়াড়কে আমি হারিয়ে এসেছি, সে আবার কি ক্ষতি করবে, বড় জোর মেরে ফেলবে। শোনেন, আমি এসবে ভয় করি না, মরতে একদিন হবে, উপরওয়ালার হুকুম যেদিন হবে সেদিন আমার মৃত্যু কেউ ঠেকাতে পারবে না। আকাশ, তুমি গ্রামের ছেলে হলেও সত্যি তুমি একটা মাস্টারপিস। আকাশ নিয়ানের কথা শুনে মুচকি একটা হাসি দেয়। এমন সময় শেষ ঘন্টাটা করানোর জন্য স্যার এসে ক্লাসে ঢোকে। নিয়ান স্যারকে দেখে নিজের জায়গায় গিয়ে বসে। স্যার ক্লাস করাতে শুরু করেছে, সবাই মনোযোগ সহকারে ক্লাস করছে। দেখতে দেখতে শেষ ঘন্টাটাও শেষ হয়, ক্লাস ছুটি। সবাই ক্লাস থেকে বের হতে শুরু করে। আকাশ ব্যাগ কাঁধে নিয়ে ক্লাস থেকে বেরিয়ে পড়ে। আকাশের সাথে একসঙ্গে ত্রিধাও ক্লাস থেকে বেরোয়। ক্লাস থেকে বেরিয়ে ত্রিধা আকাশকে বলে, আকাশ, আজ তোমাকে আমার ক্লোজ ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দেব, যারা আমাদের ক্লাসেই পড়ে। এরপর তোমার বন্ধুর পাল্লা আরও ভারী হবে। একটু অপেক্ষা করো, ওরা হয়তো কিছু সময়ের মাঝে ক্লাস থেকে বের হবে। আকাশ ত্রিধার কোনো কথার উত্তর না দিয়ে বারবার কলেজের বাইরে তাকিয়ে দেখতে থাকে, কারণ নিয়ান বলেছিল আজ কলেজের বাইরে হয়ে ছেলেপেলে থাকবে, না হয় পুলিশের গাড়ি থাকবে। কিন্তু আকাশ দেখে কলেজের বাইরে কোনো কিছুই নেই। আকাশ চিন্তামুক্ত হয়। আকাশ লোকজনকে ভয় করছে এমনটা নয়, আসলে আকাশ চাচ্ছে না কলেজের আশেপাশে কোনো ঝামেলা হোক, কারণ কলেজের সবাই না হয় আকাশকে জেনে যাবে। আকাশ চুপচাপ দাঁড়িয়ে আছে। এমন সময় ত্রিধার বান্ধবীরা আসে। ত্রিধা সবার সাথে আকাশের বন্ধুত্ব করিয়ে দেওয়ার জন্য সবাইকে বলে, এই, তোরা সবাই ওর সাথে বন্ধুত্ব করে নে। আকাশ মন থেকে অনেক ভালো একটা ছেলে, ওর মতন ছেলে খুব কম আছে এই কলেজে। ত্রিধার কথায় ত্রিধার এক আরোহী নামক বান্ধবী বলে ওঠে, ত্রিধা, তুই ঠিকই বলেছিস, ওর মতন গৃহভূত এই কলেজে খুব কমই আছে। সে একবার নিয়ানকে বাঁচিয়েছে দেখে তুই পাগলের ন্যায় ওর মতন একটা বস্তির ছেলের সাথে বন্ধুত্ব করে বসে আছিস, আর অবশেষে এখন আমার এসে বলছিস ওর মতন ছোট লোকের সাথে বন্ধুত্ব করতে। আরোহী, মানুষকে এভাবে বলা ঠিক না। আর সে হতে পারে গরিব, তবে তার মন অনেক ভালো। তোরা পোশাক আশাক দেখে তাকে বিচার করিস না। দেখ ত্রিধা, আমাদেরকে জ্ঞান দিস না। আমরা কখনো ওর মতন ছেলের সাথে বন্ধুত্ব করব না, কারণ ওর সাথে আমাদের কোনোভাবেই যায় না, তাই আমরা ওর সাথে বন্ধুত্ব করছি না। কি বলিস তোরা সবাই? আরোহী নামক মেয়েটার কথায় বাকি বান্ধবীরা সমর্থন করে, সেজন্য ত্রিধা সবাইকে বলে, ঠিক আছে, আরোহী এবং বাকি কারণ এই বন্ধুত্ব করতে হবে না। তবে মনে রাখিস তোরা একটা সময় নিজেই এই ছেলের কাছে আসবি, কারণ মানুষের কর্মফল তার মর্যাদা বৃদ্ধি করে। এই ছেলের মানসিকতা সত্যিই অন্যরকম। তোরা লিখে রাখ, তোরা নিজেই ওর সাথে বন্ধুত্ব করতে আসবি। শোন ত্রিধা, এমন দুঃসময় আমাদের কখনোই আসবে না। এমন ফকিন্নি মার্কা ছেলের সাথে অন্তত আমরা কখনোই বন্ধুত্ব করতে আসবো না। আর তুইও যদি এই ছেলের সাথে বন্ধুত্ব রাখিস, তাহলে তোর সাথে কখনো আমাদের বন্ধুত্ব থাকবে না। ঠিক আছে আরোহী, তোরা আমার সাথে বন্ধুত্ব শেষ কর, কারণ আমি আকাশের সাথে বন্ধুত্ব শেষ করব না। আজ থেকে তোর সাথে আমাদের বন্ধুত্ব এখানেই শেষ। চললাম আমরা সবাই আমাদের মতন। ত্রিধা আর কিছুই বলে না, সবাই চলে যায় ত্রিধার সামনে থেকে। তখনই আকাশ ত্রিধাকে জিজ্ঞেস করে, ত্রিধা, তুমি অহেতুক আমার জন্য কেন নিজেদের মধ্যে সম্পর্ক খারাপ করলে? কারণ যারা মানুষদেরকে সম্মান দিতে জানে না, তাদের সাথে বন্ধুত্ব রেখে কি করব? তুমিই বলো। আচ্ছা, বাদ দাও এসব আলাপ আলোচনা। তবে আমি তোমায় একটা কথা আগাম জানিয়ে দিচ্ছি, এমন একটা সময় আসবে যে সময় ওরা সবাই এসে নিচে থেকেই আমার সাথে বন্ধুত্ব করতে চাইবে, কিন্তু আমি তোমার কথা ছাড়া কারোর সাথে বন্ধুত্ব করব না। কিভাবে হবে আকাশ সেটা? ত্রিধা, এই জিনিসটা হয়তো জানো, একটা ছেলে গ্রাম থেকে শহরে উঠে আসে নিজেকে বানানোর জন্য। আমিও কিন্তু নিজেকে তৈরি করতে এসেছি। আমার চিন্তাধারা অনেক বিশাল। আমি নিজেকে এমনভাবে তৈরি করব যাতে করে মানুষ আমার সাথে দেখা করার জন্য ছটফট করে। দয়া করে খুব শীঘ্রই নিজের গন্তব্যে পৌঁছাও। তুমি যত তাড়াতাড়ি নিজের গন্তব্যে পৌঁছাবে আমার ততই লাভ, কারণ আমি
আরোহীদেরকে বলতে পারবো ভুল ওরা ছিল, আমি নয়। হুম। আচ্ছা আকাশ, থাকো, আজকে আমি বাড়ি চলে যাই, কারণ আড্ডা দেওয়ার মতন তো আর কেউ নেই। তাছাড়া মনটা খারাপ হয়ে আছে একটু। আগামীকাল কথা হবে আবার তোমার সাথে। আচ্ছা। ত্রিধা আকাশ থেকে বিদায় নিয়ে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে। ত্রিধা চলে যেতে আকাশও কলেজ থেকে বেরিয়ে পড়ে। কলেজ থেকে বেরিয়ে চারপাশে ভালো করে দেখতে থাকে ছেলে পেলে বা কোথাও পুলিশের গাড়ি আছে কিনা। কিন্তু আকাশ দেখতে পায় কলেজের স্টুডেন্টরা ছাড়া আর কেউ নেই কলেজের বাহিরে। কলেজের স্টুডেন্টরাই ঘোরাফেরা করছে। আকাশ কাউকে দেখতে না পেয়ে বাসা যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। কিছুটা পথ যাওয়ার পর হুট করে 25-30 জন ছেলেপেলে মিলে ধারালো অস্ত্র হাতে আকাশের পথ আটকায় এবং আকাশের চোখে মুখে কালো কাপড় বেঁধে তাকে জিম্মি করে নির্জন জঙ্গলের মাঝখানে একটা ঘরের মাঝে নিয়ে যায়। এরপর ছেলেপেলেগুলো নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে আকাশকে কি করবে। তখন তাদের মধ্যে একজন বলে ওঠে, ম্যাডাম বলেছে বেটাকে উল্টো করে ঝুলিয়ে সারা শরীরের বস্ত্র খুলে ইচ্ছে মতন পিটাতে। বেটার নাকি গায়ে চর্বি জমে গেছে, তাই বেটাকে পা থেকে মাথা অবধি পেটাতে শুরু কর। তবে তার আগে ওর শরীর থেকে সমস্ত জামা কাপড় খুলে নে। ছেলেটার কথা শুনে দুজন আকাশের চোখ মুখ থেকে কালো কাপড় সরিয়ে নেয়। অন্য আরেকজন চলে যায় আকাশকে বাঁধার জন্য দড়ি আনতে। এইদিকে যে দুজন আকাশের চোখ মুখ থেকে কালো কাপড় সরিয়েছে তারা আকাশের গা থেকে কাপড় খুলতে আরম্ভ করে। ছেলে দুটো শুরুতেই আকাশের শার্টটা টান দিয়ে ছিঁড়ে তার শরীর থেকে নিয়ে ফেলে। তখনই তারা দেখে আকাশের পেছনে একটা মেশিন এবং তার সাথে আকাশের পিঠের মাঝ বরাবর ভয়ানক একটা ট্যাটু। যেটা দেখে সেই দুটো ছেলের পাশাপাশি যতগুলো ছেলে আকাশকে উঠিয়ে এনেছে সবাই ভয় পেয়ে যায়, কারণ আকাশের পিঠে যে ট্যাটুটা আছে সেটা কোনো সাধারণ ট্যাটু নয়, ট্যাটুর পাশাপাশি ভয়ঙ্কর কিছু একটার প্রতীক।